আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দি আইসি উইক। আজকে আমাদের আইসি উইকের সেকেন্ড লেকচারে চলে আসছি তোমাদের সাথে। আমি তোমাদের হামিম ভাইয়া, এবং ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া এই দুটো টপিক শেষ করব। তোমাদের গতকালকে থেকে আইসি উইক শুরু হয়েছে। তোমরা সবাই ঝটপট জয়েন করে তোমাদের এই লাইফটাকে একটু শেয়ার করে দাও। তোমরা জানো আজকে থেকে অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষার রুটিন মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যাই হোক, সবাই যুক্ত হয়ে গেলেই ভাইয়া ক্লাসটা শুরু করে দিব অল্প সময়ের মধ্যে। যারা এই ক্লাসে যুক্ত হয়েছ বা যারা এরপরে যুক্ত হবা, তোমরা সবাই লাইভটাকে তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে বা বিভিন্ন গ্রুপে তোমাদের যে এইচএসসি 25 ব্যাচের যারা আছে ওদের কাছে লাইভটা শেয়ার করে দিবা, যেন সবাই এই ক্লাসটা করতে পারে, সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ অনেকে হচ্ছে লাইভের নোটিফিকেশন পায় না, সেক্ষেত্রে সে হয়তো বা ক্লাসটা করা থেকে বঞ্চিত হবে। বাট তুমি যদি একটু ছোট্ট করে একটা ছোট্ট দায়িত্ব নিয়ে লাইভটাকে শেয়ার করে দাও, সেটা হতে পারে টাইম লাইনে, হতে পারে ফ্রেন্ডদের কাছে, সবাই ক্লাসে অ্যাটলিস্ট ক্লাসটা সম্পর্কে জেনে ক্লাসটা করতে পারবে। অ্যান্ড আমার মনে হয় তোমরা সবাই অলরেডি যুক্ত হওয়া শুরু করেছো। তোমরা জানো যে আমাদের টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচ এইচএসসি 25 ব্যাচের জন্য এবারই প্রথম, এবং এই বছরই আমরা প্রথমবার প্রি মেডিকেলের জন্য আইসিইউকে নিয়ে আসছি। গত ক্লাসে তোমাদের অণুজীবের প্রথম পার্ট অর্থাৎ ভাইরাস অংশটা পড়ানো হয়েছিল। আজকে ইনশাল্লাহ ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া অংশটা পড়ানো হবে। তো এই ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া যতটুকু সময় লাগে আমি পড়াবো। তোমাদের জাস্ট কনসার্ন হচ্ছে তোমরা সুন্দর মতো পুরো টাইমটা যদি মনোযোগ দাও, দেখবা যে অধিকাংশ পড়া মেডিকেল ভর্তি পরীক্ষার স্টাইলের যে অধিকাংশ পড়া তোমার ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমি তোমাকে পড়াই দিব। ক্লাসের মধ্যে যদি তোমার ভালো করে পড়া হয়, তুমি যখন পরবর্তীতে বইটা খুলবা দেখবে তোমার কাছে মনে হবে এটা তো পারি, এটা পারি, ওকে ডান। তখন তোমার পড়াটা অনেক ইজি হবে। যেটা অনেকের 10 ঘন্টা লাগে, তোমার সেটা পড়তে 3 ঘন্টা লাগবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। সো সবাই ঝটপট যুক্ত হয়ে যাও। অ্যান্ড আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ওকে, সো গাইজ সবাই যুক্ত হয়ে যান। আচ্ছা, আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি যেন সবাই ক্লাসে আসতে পারে। স্পেশালি আমাদের প্রি মেডিকেল ব্যাচে যে প্রায় আলহামদুলিল্লাহ 600+ স্টুডেন্ট আছে অলরেডি যুক্ত, তারা সবাই যেন আসতে পারে এবং আমাদের সাথে সবাই বাকি সবাই যারা আছে সবাই যেন যুক্ত হতে পারে। সেজন্য আমরা আজকে ব্যাকটেরিয়া থেকে শুরু করব। সবাই বই খাতা খুলো, কারণ এই ব্যাকটেরিয়া অংশ থেকে তোমার এইচএসসি পরীক্ষাও এমসিকিউ আসবে। সো আলটিমেটলি তোমার এক ঢিলে দুই পাখি, তোমার এটা কাজে লাগবেই। ঠিক আছে, তুমি যেখানে পরীক্ষা দিতে যাও ব্যাকটেরিয়া থেকে দেখবা প্রশ্ন আসে, ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ঝটপট করে তোমার এই ক্লাসের তোমার উপস্থিতি নিশ্চিত করে দাও এবং সবাই যেন আসতে পারে, সবার কাছে লাইভটা শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর পেয়েছো, সমস্যা নাই। যারা খারাপ কমেন্ট করবে তাদেরকে মিউট করে দিয়েন ভাইয়া। তাদেরকে মিউট করে দেওয়ার জন্য আমাদের মডারেটর রেডি আছে। ঠিক আছে, ওরাই তো আমার মাঝে মধ্যে লাইভের প্রাণ যোগায়। ওকে, সো তুমি যেখানেই পরীক্ষা দিবা তোমার এই অধ্যায় লাগবে। তুমি যেই জায়গায় প্রিপারেশন নিবা, তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, এনিওয়্যার তুমি যে কোনো জায়গায় অ্যাডমিশন দিবা, এই অধ্যায় লাগবে। এই অধ্যায়ের দুইটা ইম্পর্টেন্ট টপিক, একটা ব্যাকটেরিয়া, একটা ম্যালেরিয়া, আমরা ইনশাল্লাহ শেষ করবো আজকে। সো সবাই অলরেডি মনে হয় যুক্ত হওয়া শুরু করে দিছো। আমি লাইভটা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা যারা লাইভে যুক্ত আছো সবাই 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 তাদের টাইমলাইনে যদি পসিবল হয় লাইভটাকে শেয়ার করে দিবা, এবং পরবর্তী ক্লাস শেষে প্রয়োজনে আবার টাইমলাইন থেকে তুমি তাকে অনলিমিট করে দিও। তোমার ক্লাসটা তোমার টাইমলাইনে থেকে যাবে এবং তোমার ফ্রেন্ডরা হচ্ছে এই ক্লাসটা তখন করতে পারবে। ঠিক আছে, ফ্রেন্ডের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে শেয়ার করে দিবা। শেয়ারের আলাপ অনেক হলো, ক্লাসে চলে যাচ্ছে। ক্লাস তোমাদের সাথে আছে আমি ডক্টর আবরার হামিম, এবং গত প্রায় 6 বছর ধরে, অলমোস্ট 7 ইয়ার্স অ্যাকচুয়ালি, মেডিকেল অ্যাডমিশনের জন্য আলহামদুলিল্লাহ পড়িয়ে আসছি। তোমরা জানো যে আমাদের অসংখ্য অসংখ্য ক্লাস তোমরা করে আসছো, একাডেমিকে বলো, অ্যাডমিশনে ইনশাল্লাহ আরও করবা। তো সেই জন্য তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য আমাদের প্রত্যেকটা আইসি উইকের ক্লাস ওইরকমভাবে গুছানো। তোমাদের আজকে যেই টপিকগুলো পড়ানো হবে, গতকালকে ভাইরাস পড়ানো হয়েছিল, এই 3টা টপিকের উপর কিন্তু আগামীকালকে এক্সাম হবে, এবং সেই এক্সামে যারা টপ করবে সেই টপারদের জন্য কিন্তু আমাদের গিফট আছে।
ওকে ফাইন, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা এখনই শুরু করব। ঠিক আছে, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসটা ভাইয়া শুরু করতে যাচ্ছি। আমার সাউন্ড আই থিঙ্ক তোমরা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। সাউন্ড যদি ঠিকঠাক শুনতে পাও তাহলে ইটস ওকে, না শুনতে পেলে সবাই অবশ্যই জানাবা। কোনো কারণে যদি সিগন্যাল বিঘ্নিত হয় সেটাও আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা ঠিক আছে সবাই, হ্যাঁ ওকে ওকে, তাহলে ভাইয়া শুরু করি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, খেয়াল করে দেখো ব্যাকটেরিয়া এই টপিকটা থেকে আমরা শুরু করব, কারণ তোমাদেরকে গত ক্লাসে ভাইরাস টপিকটা পড়ানো হয়েছিল। ভাইরাসের সাথে ব্যাকটেরিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা একটা টপিক। ব্যাকটেরিয়া থেকে শুরু করব, যারা আগের ক্লাস করো নাই কোনো প্যারা নাই, এই ক্লাসটা করলে ইনশাল্লাহ হবে। এই ক্লাসটা এই ক্লাসের মতো, আগের ক্লাসের মতো, দুইটা টপিক আলাদা। ঠিক আছে, ওকে ভাইয়া। ব্যাকটেরিয়া তোমরা জানো, ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে পারি, অণুবীক্ষণ যন্ত্রের নিচে। এই জন্য ব্যাকটেরিয়াকে বলা হয় আণুবীক্ষণিক, এই জন্য ব্যাকটেরিয়াকে বলা হয় আণুবীক্ষণিক। আর আমাদের আগের যে টপিকটা ছিল ভাইরাস, এইটাকে আমরা নর্মাল অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাই না, এই জন্য ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। ঠিক আছে, কারণ ভাইরাসকে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, কিন্তু ব্যাকটেরিয়াকে নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায়, এই জন্য ব্যাকটেরিয়াকে বলা হয় আণুবীক্ষণিক। আর ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে নিচের কোনটা আণুবীক্ষণিক, উত্তর হবে ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়া প্রথম 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 পর্যবেক্ষণ করছেন কে? ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া প্রথম পর্যবেক্ষণ করেছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক খুবই ইম্পর্টেন্ট একটা বিজ্ঞানী, কারণ তিনি যেহেতু ব্যাকটেরিয়া প্রথম পর্যবেক্ষণ করেছেন, এই জন্য তাকেই বলা হয় ব্যাকটেরিওলজির জনক। তাহলে ব্যাকটেরিয়া টপিকে কিন্তু আমাদের খুব বেশি বিজ্ঞানীর নাম নাই। ভাইরাস টপিকে অনেকগুলো বিজ্ঞানীর নাম ছিল, ব্যাকটেরিয়াতে বিজ্ঞানী 3-4টা, হাতে গোনা, সীমিত, খুবই সীমিত। এই জন্য ব্যাকটেরিয়া বিজ্ঞানীর নামগুলো ইজি টু রিমেম্বার। তাহলে ব্যাকটেরিওলজির জনক হচ্ছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। লিউয়েনহুক, তুমি লিউয়েনহুক মনে রাখলেও হবে, লিউয়েনহুক তিনি হচ্ছে ব্যাকটেরিওলজির জনক। এখন আসি ভাইয়া, এখন নেক্সট ব্যাকটেরিয়ার উপর গবেষণা করছেন এবং এই জার্ম থিওরি অফ ডিজিজ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কমনলি এটা তুমি দেখবা যে জার্ম থিওরি অফ ডিজিজ প্রতিষ্ঠিত করেন কে? জার্ম থিওরি অফ ডিজিজ প্রতিষ্ঠিত করেছেন লুই পাস্তুর। তাহলে এই অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের কাহিনী শেষ, তিনি ব্যাকটেরিওলজি প্রথম দেখতে পাইছেন, এই জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। এবং তিনিই কিন্তু এগুলোর নাম দিয়েছেন অ্যানিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণী। তিনিই কিন্তু এগুলোর নাম দিয়েছেন অ্যানিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণী। পরীক্ষা এটাও এমসিকিউতে আসে যে ব্যাকটেরিয়াকে অ্যানিমেল কিউল নামকরণ কে করেছেন? যে ব্যক্তি প্রথম দেখছেন, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। কিন্তু জার্ম থিওরি অফ ডিজিজ এইটা দিচ্ছেন কোন বিজ্ঞানী? লুই পাস্তুর। ভাইয়া যেহেতু সে জার্ম থিওরি অফ ডিজিজ দিয়েছেন, এই জন্য কিন্তু ভাইয়া লুই পাস্তুরকে বলা হয় আধুনিক আধুনিক ব্যাকটেরিওলজির জনক। এই লুই পাস্তুরকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনক। তাহলে খেয়াল করে দেখো, ব্যাকটেরিওলজির জনক হচ্ছেন একজন, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ভেরি গুড। কিন্তু আধুনিক যদি যুক্ত করে দেয় আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, তাইলে উত্তর হবে লুই পাস্তুর। তাহলে আধুনিক বললে উত্তর কি হবে? লুই পাস্তুর। ওকে, আচ্ছা, যদি আধুনিক বলে দেয় উত্তর কি হবে? লুই পাস্তুর। এবার খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের একটা স্পেশাল এমসিকিউ যে প্রাণীর বহু রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, এইটা কার থিওরি? যে প্রাণীতে বিভিন্ন রোগ বালাই ব্যাকটেরিয়া করে থাকে, যে প্রাণীর বহু রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, এটা কার থিওরি? এটা হচ্ছে একটা স্পেশাল বিজ্ঞানী রবার্ট কক। এখন অনেকে কচ বলে, কোনো সমস্যা নেই। রবার্ট কক তিনি কেন ইম্পর্টেন্ট? আসলে তিনি এই লাইনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনি যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন। আমরা সবাই হয়তো পারি যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এইটা আবিষ্কার করছেন রবার্ট কক। তাহলে আবার তোমরা আমাকে উত্তর করে দাও সবাই যে ভাইয়া আধুনিক ব্যাকটেরিওলজির জনককে। দেখি তোমরা আমাকে উত্তর করো, আধুনিক ব্যাকটেরিওলজির জনককে। ভাইয়ের বয়সের সবাই বিয়ে করে ফেলেছে, শুধু ভাই করেন নাই আমাদের পড়ানোর জন্য। না না ভাই, তোমাদের পড়ানোর জন্য বিয়ে করে নেই বিষয়টা এমন না, এমনিই করে নেই। পড়ানোর জন্য বিয়ে না করার কি আছে? বিয়ে করলে কি তোমাদেরকে পড়াতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, বিয়ের সাথে পড়ানোর সম্পর্ক নেই। তাহলে উত্তর হচ্ছে ভাইয়া লুই পাস্তুর। ভেরি গুড। এবার চলে আসি, দেখো যদি তোমাকে বলা হয় যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি,
উত্তর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস শব্দের অর্থ হচ্ছে যক্ষ্মা। টিউবারকুলোসিস দিয়ে মেডিকেলের ভাষায় কিন্তু যক্ষ্মাকেই বোঝানো হয়। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, এখন আসি ব্যাকটেরিয়ার সাথে কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো এখন। খেয়াল করে দেখো, ব্যাকটেরিয়ার সাথে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য কমন আছে। তোমরা জানো উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, রাইট? তোমরা সবাই জানো। কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর ব্যাকটেরিয়ারও আছে। তাহলে এই একটা জায়গায় উদ্ভিদের সাথে ব্যাকটেরিয়ার মিল আছে, সেটা কি বললাম? সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই একটা পয়েন্টে উদ্ভিদের সাথে মিল আছে। এখন বলতে পারো ভাইয়া ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষ। আদিকোষ মানে কি? যারা একদম অনুন্নত। তোমরা সবাই জানো আদিকোষের মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে। আদিকোষের মধ্যে অনলি রাইবোজোম থাকে। রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না। তাহলে আদিকোষের মধ্যে কি থাকে? আদিকোষের মধ্যে একমাত্র অঙ্গাণু রাইবোজোম থাকে। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু একটাই, রাইবোজোম। এবং এই রাইবোজোমের ধরন হচ্ছে 70S, 70S। তোমরা জানো আমরা মানুষ হচ্ছে প্রকৃত কোষ। আমাদের বেলায় রাইবোজোম হচ্ছে 80s। কিন্তু যারা অনুন্নত আদিকোষ ওদের বেলায় রাইবোজোমের ধরন হচ্ছে 70S। একটু পার্থক্য থাকবেই, খুবই ন্যাচারাল। এখন কথা হইলো ভাইয়া কিছু নাই কিন্তু রাইবোজোম কেন আছে? ওর মধ্যে কিছু নাই কিন্তু ওয়াই রাইবোজোম কেন আছে? কারণ রাইবোজোমের কাজ হচ্ছে সে মূলত প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সংশ্লেষ করে। আর তোমরা জানো যে কোনো একটা কোষ, সেটা হতে পারে উদ্ভিদ কোষ, হতে পারে প্রাণী কোষ, তার অবশ্যই রাইবোজোম লাগবে। যে কোনো একটা কোষ তার অবশ্যই কি লাগবে? রাইবোজোম, প্রোটিন লাগবে। কারণ প্রোটিন ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না, সেটা হোক উদ্ভিদ কোষ হোক প্রাণী কোষ। এই জন্য তার অবশ্যই রাইবোজোম থাকতে হবে। এবার সেটা রাইবোজোমের ধরনের পার্থক্য হইতে পারে, কারো হইতে পারে 70S, কারো হইতে পারে 80S, এটা ডিফার করবেই। যেমন আমরা উন্নত, আমাদের 80S হইতে পারে, যেটা অনুন্নত 70S, কিন্তু থাকবেই রাইবোজোম থাকবেই। কারণ রাইবোজোম না থাকলে প্রোটিন সংশ্লেষ করবে কে? আর প্রোটিন সিনথেসিস ছাড়া কোনো কোষের পক্ষে বাঁচা সম্ভব না, প্রোটিন লাগবেই। এই জন্য তার অবশ্যই রাইবোজোম থাকতে হবে। এখন আসি, এসব দরকার নেই, আমরা চলে আসি, এটা একটু পরে তোমাদের, এখন না। এটা তোমাদের একটু তোমরা আইডিয়া রাখতে পারো যে ব্যাকটেরিয়ার সাথে আর কি ব্যাকটেরিয়ার একটা ছোট্ট পার্থক্য দেওয়া আছে। যেমন আমরা একটু পরে পড়লে আরো ইজি হবে। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের প্রধান বস্তু হইল পেপটিডোগ্লাইকান। কিন্তু আর কি ব্যাকটেরিয়াতে এসব নাই। নেক্সট খেয়াল করে দেখো, ইথার লিঙ্কড আর ব্যাকটেরিয়া হচ্ছে এস্টার লিঙ্কড। ইথার লিঙ্ক যারা হয় ওদের শাখা থাকে। এবং খেয়াল করে দেখো ইনহিবিটর টিআরএনএ, অনেক কঠিন জিনিস লাগতেছে, এটা স্কিপ, এটা আমরা পরে, এটা আমরা ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য সব পড়ে তারপরে এগুলো পড়বো, নাহলে প্যাস লেগে যাবে। জেনে রাখো ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া সেম জিনিস না। এটা একটা আইডিয়া নিয়ে রাখো, একটু পরে আমরা ডিটেলসে পড়বো যে ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া যেটার কনসেপ্ট হচ্ছে পুরোপুরি আলাদা। তাহলে এখন চলে আসি ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য। ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় মাস্ট লাগবে। খেয়াল করে দেখি, প্রথম কথা, ব্যাকটেরিয়া হচ্ছে এক কোষী জীব। এটা আমরা জানি। ব্যাকটেরিয়া সবাই ছবি আঁকি হবে, তাই না? এইভাবে ব্যাকটেরিয়া আঁকি, এই যেভাবে এভাবে ব্যাকটেরিয়া আঁকি। এটা এক কোষী, একটা আদিকোষী জীব। নেক্সট, এটা কিন্তু কেউ আবার ডিএনএ ভাইবো না, এটা হচ্ছে নিউক্লিয়াস ভাইবো না, তার অন্যান্য কিছু জিনিসপত্র আমি আসতেছি। নেক্সট বলেছি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষ। আদিকোষ মানে হলো অনুন্নত কোষ। এবং এটাও বলছি যে আদিকোষ বলো প্রকৃত কোষ বলো, একটা অঙ্গাণু সবার মধ্যে থাকবেই। ওই অঙ্গাণুর নাম কি? ওই অঙ্গাণুর নাম হলো রাইবোজোম। কারণ এটা মূলত প্রোটিন তৈরি করে। যে কোন একটা কোষ যদি তার বেঁচে থাকার জন্য প্রোটিন লাগবেই। বিকজ সেল ইজ নাথিং বাট আ প্রোটিন ফ্যাক্টরি। কারণ একটা সেলের ম্যাক্সিমাম জিনিসপত্রই প্রোটিন দিয়ে তৈরি হয়। আরও অনেক কিছু আছে, তবে মোস্ট অফ দ্য টাইম একটা সেলের ম্যাক্সিমাম জিনিসপত্রই হচ্ছে প্রোটিনের সমন্বয়ে তৈরি। এবং আলটিমেটলি আমাদের বডির যে কোনো ফাংশন কিন্তু আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রোটিন দিয়ে কন্ট্রোল করে থাকি। যেমন ধরো তোমার বডিতে যে হরমোন আছে, নাম তো শুনছো, এই হরমোনগুলো প্রোটিন। তোমার বডিতে যে এনজাইম আছে মোস্ট অফ দ্য টাইম তারা প্রোটিন। তোমার বডিতে যে অ্যান্টিবডি আছে তারা ম্যাক্সিমাম প্রোটিন। সো আলটিমেটলি তোমার বডির যে ফাংশনাল পার্ট যেগুলো আছে, যেগুলো দিয়ে তোমার বডির অ্যাক্টিভিটি চলে, তাদের ম্যাক্সিমামই হচ্ছে প্রোটিন। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা 70S। এটাকে 5 স্টার দেয় পয়েন্টটাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা?
পেপটিডোগ্লাইকান, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কমনলি আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা, উত্তর কি? উত্তর হচ্ছে পেপটিডোগ্লাইকান। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? পেপটিডোগ্লাইকান। আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো, সাথে মিউকোপ্রোটিন, সাথে কিছু এক্সট্রা আইটেম আছে, যেমন মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। অনেক সময় পরীক্ষায় অপশনে এটাও থাকে যে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এটা না থেকে অনেক সময় ওইটাও থাকে। সো এই জন্য তুমি এটা এভাবেই পড়বা, সবগুলো আইটেম তোমাকে জানতে হবে, যে শুধু পেপটিডোগ্লাইকান পরে শেষ করে দিছো হবে না, তোমাকে জানতে হবে মুরামিক অ্যাসিডের কথা, জানতে হবে টিকোইক অ্যাসিডের কথা। এখন তুমি এত কিছু যদি মনে রাখতে না পারো, তুমি একটা মনে রাখতে পারো মারামারি, এই পেপটিডোগ্লাইকান। খেয়াল করে দেখো, মারামারি করলে কিন্তু তোমাদের একটা গ্রুপ আছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় মারামারি লাগাই দেয় টাকা দিয়ে, যারা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে মারামারি লাগাই দেয়, টিকোইক অ্যাসিড, মারামারি, মুরামিক অ্যাসিড। কিন্তু এই কাজটা নিঃসন্দেহে অনেক বড় পাপের, অনেক পাপ কাজ। তাহলে পাপ মানে পেপটিডোগ্লাইকান, এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। তাহলে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, আর একটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়া কোষে কিন্তু নর্মালি ডিএনএ থাকে না, ডিএনএ নর্মালি থাকে না। ডিএনএ এই যে ধরো ব্যাকটেরিয়া হচ্ছে, মনে করো ভাই সরি, এই যে মনে করো এখানে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া যেখানে ডিএনএ তো না আসলে, যেখানে তার মানে নিউক্লিয়াস থাকে না সুন্দর করে, যে জায়গায় তার ডিএনএটা অবস্থান করে ওই জায়গাটা নিউক্লিয়াসের মতো, এই জন্য বলা হয় নিউক্লিয় অয়েড। অয়েড শব্দের অর্থ হচ্ছে মতো, যেহেতু এটা নিউক্লিয়াসের মতো এই জন্য বলা হয় নিউক্লিয় অয়েড। অয়েড শব্দের অর্থ হচ্ছে মতো, নিউক্লিয়াসের মতো, এই জন্য এটাকে বলে নিউক্লিয় অয়েড। ওকে, নেক্সট, কোষ প্রধান বংশবৃদ্ধির প্রক্রিয়া কি? তোমরা জানো যারা আদিকোষ তারা আসলে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। অ্যামাইটোসিস মানে হলো মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। এইটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার নামটা হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া। দ্বিভাজন, মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়, দুইটা ভাগ হয়, দ্বিভাজন প্রক্রিয়া। ইংলিশটার নাম হচ্ছে বাইনারি ফিশন। তাহলে দ্বিভাজন প্রক্রিয়া বা বাইনারি ফিশন। নেক্সট চলে আসি, কিছু বেসিক রং ধারণ করতে পারে। যারা রং ধারণ করে ওদেরকে গ্রাম পজিটিভ, যারা রং ধারণ করে না ওদেরকে আমরা গ্রাম নেগেটিভ বলি। এই হচ্ছে কথা। এখানে একটা এমসিকিউ আছে, ভেরি ইম্পর্টেন্ট, এরা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তাপমাত্রায় বাঁচে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে। এরপর চলে আসি 3 স্টার। এটা আমার সময় মেডিকেলে আসছিল, দেখো, বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ মানে না, বাতাস থাকলে হবে না, অবায়বীয় অর্থাৎ অক্সিজেন বা বাতাস থাকলে সে বাঁচতে পারবে না, তাকে বাঁচার জন্য অবশ্যই বাতাস বা অক্সিজেন থাকা যাবে না। তাহলে অক্সিজেন থাকলে সে বাঁচতে পারে না, অবায়বীয়, সে বাতাসের সংস্পর্শে বাঁচতে পারবে না, অবায়বীয়, বাতাস থাকা যাবে না, মানে না। এটা উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। খেয়াল করে দেখো কিভাবে মনে রাখবা। ধরো ভাইয়া অক্সিজেন নাই, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, বাতাস থাকলে বাঁচতে পারে না। এটা একটু মনে করো একদম কালো, একদম একটা কালো ঘরে আছে যেখানে কোনো বাতাস নাই। তাহলে খেয়াল করে দেখো, একদম একটা কালো একটা অন্ধকার ঘরে আছে, যেই ঘরে কোনো বাতাস নাই। তাহলে অন্ধকার ঘরে বাতাস নাই, তার মানে সে হচ্ছে কালো, এই ক্লস্ট্রিডিয়াম। শেষ। নেক্সট, বাধ্যতামূলক বায়বীয়, অর্থাৎ তার বাতাস লাগবেই, তার বাতাস লাগবেই। এটা উদাহরণ খেয়াল করে দেখো, অ্যাজোটোব্যাক্টর বেজিরিঙ্কিয়া। অনেক কঠিন নাম, তুমি অ্যাজোটোব্যাক্টর মনে রাখবা। অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর দিয়ে মনে রাখবা। অ্যাজো মানে আছে, কি আছে? বাতাস আছে। অ্যাজো বা আছে, কি আছে? বাতাস আছে। বাতাস আছে বলে সে বাঁচতে পারে, নাহলে সে বাঁচতে পারতো না। তাহলে অবায়বীয় উদাহরণ কি বললাম? অবায়বীয় উদাহরণ বলেছি ক্লস্ট্রিডিয়াম, কালো কালো, বাঁচতে পারে না। আর বাঁচতে পারে বাতাস থাকলে বায়বীয়, এটা উদাহরণ হচ্ছে অ্যাজো দিয়ে মনে রাখবা, অ্যাজোটোব্যাক্টর। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, চলে আসি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা দেখছো, এটা আমাদের সময় আসছিল 17-18 সেশনে, যে বছর আমি পরীক্ষা দিয়েছিলাম ওই বছর এটা আসছিল, এবং এটা আমি আনসার দেখাইছিলাম, এটা হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা ফাইন। চলে আসি ভাইয়া সামনের দিকে, খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, একটা ইস্কেশিয়া কলাই আমাদের অন্ত্রে থাকে, এবং সেটা অন্ত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ভিটামিন সরবরাহ করে, নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ইস্কেশিয়া কলাই যে ভিটামিন সরবরাহ করে তার নাম কি? ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে আমাদের অন্ত্রে কোন ভিটামিন থাকে? ইস্কেশিয়া কলাই। এবং সেটা কোন ধরনের ভিটামিন সরবরাহ করে? উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, তাহলে এখন দুইটা প্রশ্ন করে দেখি একটু পারো কিনা, তাই না? বলো তো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেখানে ডিএনএ অবস্থান করে ওইটাকে কি বলে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেখানে ডিএনএ অবস্থান করে তাই কি বলে? সব উত্তর করে দাও। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেখানে ডিএনএ অবস্থান করে তাই কি বলে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেখানে ডিএনএ অবস্থান করে ওই অঞ্চলটাকে কি বলে? কে বলতে পারবা? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেখানে ডিএনএ অবস্থান করে এটাকে কি বলে? যেখানে ডিএনএ অবস্থান করে, এটা নিউক্লিয়াসের মতো, এই জন্য বলা হয় নিউক্লিওয়েড। এবার আমাকে বলো, কোনটা বাধ্যতামূলক অবায়বীয়? বাধ্যতামূলক অবায়বীয় কোনটা? অর্থাৎ যেটা তোমার অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, বাতাস থাকলে বাঁচতে পারে না, অন্ধকার থাকা লাগে, তাই অন্ধকার ঘরে কোনো বাতাস নাই, অক্সিজেন নাই, এমন আবদ্ধ ঘরে থাকতে হয়। এটা উদাহরণটা কিভাবে মনে রাখবো? এটা উদাহরণটা মনে রাখবো কালো দিয়ে, তাই না? ক্লস্ট্রিডিয়াম, ভেরি গুড। এটা উদাহরণটা মনে রাখবো কালো দিয়ে, মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। চলে আসি ভাইয়া এর পরেরটাতে। খেয়াল করে দেখো, এখানে আমাদের কিছু আকৃতি আছে। যেমন দেখো, কক্কাস শব্দের অর্থ হচ্ছে গোলাকার। তো তুমি যেখানেই কক্কাস পাবা বুঝবা এটার আকৃতি হচ্ছে গোলাকার, একদম ইম্পর্টেন্ট। যেখানেই কক্কাস পাবা বুঝবা আকৃতি হচ্ছে গোলাকার, এবং সেটা মানে ডিফারেন্স থাকতে পারে। যেমন ধরো, কেউ একটা আছে, দুইটা আছে, পার্থক্য হইতে পারে, বাট কক্কাস মানেই হচ্ছে গোলাকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন এক্সাম্পল দিকে তাকাও, মাইক্রো কক্কাস মানে ছোট, মানে মনো একটা, রাইট? মাইক্রো বা মনো মানে তো একটা, মনো মানে একটা, তাহলে মাইক্রো কক্কাস ছোট একটা থাকে, তো এই জন্য মাইক্রো বা মনো বলে। তো এটা উদাহরণ নামের মধ্যে লেখা আছে, এগুলো আমরা যেটা নামের মধ্যে মিল আছে এটা আমরা পড়বো না। এবার একটা দেখে পরে ডিপ্লো কক্কাস, ডিপ্লো মানে দুইটা, এবং তুমি দেখতে পাচ্ছ নামের মধ্যে ডিপ্লো কক্কাস লেখা আছে, তো এটাও আমরা পড়বো না, নামের মধ্যে মিল থাকলে আমাদের পড়ার দরকার নাই। টেট্রা কক্কাস, টেট্রা মানে হচ্ছে চারটা, এবং তুমি দেখো এখানেও নামের মধ্যে লেখা আছে গ্যাফকিয়া টেট্রাজেনা, এই যে টেট্রা, নামের মধ্যেই টেট্রা লেখা আছে, সো এটাও আমরা পড়বো না। সো যাদের নামের মধ্যে লেখা থাকে ওরা আমরা পড়ার দরকার নাই। যেমন দেখো ওই যে ডিপ্লো লেখা আছে, এটা আমরা এমনিতেই ইনশাল্লাহ অপশন দেখলে অ্যান্সার করতে পারবো। টেট্রা কক্কাস, নামের মধ্যে টেট্রা লেখা আছে, আমরা এমনিতেই অ্যান্সার করতে পারবো। স্ট্রেপ্টোকক্কাস, এখানে লিখে আছে স্ট্রেপ্টোকক্কাস, এটা আমরা এমনিতে অ্যান্সার করতে পারবো। এখন এখানে একটু কাহিনী আছে। স্ট্রেপ, স্ট্রেপ দেখবা বলো না যে তোমাদের ধরো একটা টি শার্ট পরলে আছে, অনেক স্ট্রেপ আছে, মানে দাগ 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 আছে, রাইট? এরকম অনেকগুলো দাগ আছে, কালার দিয়ে দাগ, স্ট্রেপ কাটা আছে, স্ট্রেপ আছে। তো সেটা বলার স্বার্থে বলা, কারণ স্ট্রেপ মানে একটা দাগ দাগ বা লম্বা লম্বা চেইনের মতো দাগ দাগ, চেইন। স্ট্রেপ মানে হচ্ছে চেইনের মতো, এই যে দেখো চেইন। তো এরা একসাথে মিলে এরকম একটা চেইন তৈরি করে, একসাথে মিলে চেইন তৈরি করে, এই জন্য আমরা বলি স্ট্রেপ্টোকক্কাস। এবার দেখো স্টেফাইলোকক্কাস, স্টেফাইলো, স্টেফাইলো মানে লাফাইলো, ওরা লাফাইছে, লাফায়ে এরা উল্টাপাল্টা হয়ে গেছে। মানে হয় না, ধরো একটা রুমের মধ্যে 20 জন আছে, সবাই লাফালাফি শুরু করছে, ওরা 20 জনই আছে কিন্তু বিশৃঙ্খল, এই যে অনিয়মিত, অনিয়মিত কিন্তু গুচ্ছাকারে আছে, যেটা দেখতে অনেকটা আঙ্গুরের থোকার মতো, লাফালাফি করে একদম পুরা গোল হয়ে ওরা লাফালাফি শুরু করছে, স্টেফাইলোকক্কাস। সো এটা আমরা কিভাবে বুঝবো? যদি পরীক্ষায় বলে আঙ্গুরের থোকার মতো কোনটা, আঙ্গুরের থোকার যে অনেকগুলো থাকে, দেখলে আসলে তুমি না দিলে মনে হবে থোকাটা লাফাচ্ছে, সবগুলো আঙ্গুর এরকম লাফালাফি শুরু করছে, যেটা আসলে অনিয়মিত, এই যে অনিয়মিতভাবে আছে, কারণ যেহেতু লাফালাফি শুরু করলে আসলে কাউকে কোনো একটা সিরিয়ালের মধ্যে বা কন্ট্রোলের মধ্যে রাখা যায় না, তাহলে অনিয়মিত আছে এবং গুচ্ছাকারে আছে। তাহলে এমসিকিউ অ্যান্সার করার ট্রিক্সটা খেয়াল করো, নামের মধ্যে স্টেফাইলোকক্কাস লেখা আছে, তোমার ইনশাআল্লাহ মেইন কাজ হচ্ছে এমসিকিউ অ্যান্সার করা, ওইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। হ্যাঁ, তুমি কিভাবে মনে রাখবা সেটা তোমার ব্যক্তিগত বিষয়, বাট হ্যাঁ, বাট তুমি যদি আলটিমেটলি তোমার কিন্তু এখান থেকে এমসিকিউ অ্যান্সার করতে হবে, তুমি আলটিমেটলি ট্রিক্স কারে দেখবা যে এমসিকিউ অ্যান্সার করতে পারতেছো কিনা। তুমি অনেক কিছু বুঝো, অনেক পণ্ডিত হয়ে গেছো, কিন্তু তুমি এমসিকিউতে গিয়ে ডাব্বা মারো, তাহলে হবে না। তোমার ওই এমসিকিউ পার্টটা ক্লিয়ার রাখতে হবে, যে আমি 4টা অপশন দেখছি, 4টা অপশন দেখে আমি একটা পিক করে আমি এটাকে সঠিক অ্যান্সার দিয়ে আসছি, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। চলে আসি ভাই এরপরে সার্সিনা। সার্সিনার উদাহরণ নামের মধ্যে সার্সিনা লেখা আছে, প্যারানাইচিল নামের মধ্যে লেখা আছে, সেটা আমরা পড়ার দরকার নাই, নামের মধ্যে যেহেতু আছে। বেসিলাস, বেসিলাস শব্দের অর্থ কি? বেসিলাস শব্দের অর্থ হচ্ছে দণ্ডাকার, রড শেপড। তার মানে যেগুলো ব্যাকটেরিয়া গোলাকার, একটু আগে পড়ে আসছি, এদেরকে আমরা বলি কক্কাস, আর যে সকল ব্যাকটেরিয়া দণ্ডাকার, রড শেপড, দণ্ডাকৃতি, এদেরকে আমরা বলি বেসিলাস। তাহলে বেসিলাস হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দাগানো আছে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটার কারণে বদ হজম হয়, এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন এটা যদি ভুলে যাও, মনে রাখা টেকনিক খেয়াল করে দেখো, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, বোটুল, বটল, বোতল চিন্তা করো, বোতল ভাইয়া, বোতল কিন্তু যেগুলো আছে কোনোটা কিন্তু গোল বোতল এরকম বোতল হয় না, বোতলগুলো সবগুলো একটু লম্বা লম্বা বোতলই হয়। সো বোটুলিনাম বা বোতল, বোতলগুলো আসলে একটু লম্বাকৃতির হয়, দণ্ডাকৃতির হয়, সেই হিসেবে বেসিলাস মনে রাখার জন্য। আচ্ছা, এবার চলে আসি মনোবেসিলাস, মানে একটা থাকে,
মনোবেসিলাসের উদাহরণটা ইম্পর্টেন্ট, ইস্কেরিসিয়া কলাই, একটু আগে তোমাদের পড়াইছিলাম, দেখি বলো তো। ই কলাই বা ইস্কেরিসিয়া কলাই মানুষের অন্ত্রে কোন ভিটামিন সাপ্লাই করে? ইস্কেরিসিয়া কলাই বা ই কলাই মানুষের অন্ত্রে কোন ভিটামিন সাপ্লাই করে, কে বলতে পারবা? ভাইকে উত্তর করো। ইস্কেরিসিয়া কলাই আমাদের অন্ত্রে, মানুষের অন্ত্রে কোন ভিটামিন সাপ্লাই করে? ভেরি গুড, মানুষের অন্ত্রে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। এক্সিলেন্ট। তাহলে মানুষের অন্ত্রে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জন্য ইস্কেরিসিয়া কলাটা খেয়াল রাখবা। চলে আসি ডিপ্লোবেসিলাস, লাগবে না, পরেটা চলে আসি স্ট্রেপ্টোবেসিলাস, নামের মধ্যে লেখা আছে স্ট্রেপ্টোবেসিলাস, তো এটা আমার পড়ার দরকার নাই। চলে আসি কক্কোবেসিলাস, একটু আনকমন নাম, তাই না? গোলাকৃতির আবার দণ্ডাকৃতির মিক্স, যেসব ব্যাকটেরিয়া সামান্য লম্বা বা কিছুটা ডিম্বাকার, মানে হচ্ছে কি একদম গোল না, একটু ডিম্বাকার শেপড, ওভাল শেপড, এই যে ওভাল শেপ, একটু লম্বা আবার একটু গোল গোল ভাব আছে, দুইটার মিক্স কক্কোবেসিলাস। সেটা উদাহরণ খেয়াল করে দেখো, সালমোনেলা আর একটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষা রোগের জন্য দায়ী, তাই না? যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। খেয়াল করে দেখো, সালমোনেলা আর মাইকোব্যাকটেরিয়াম তারা হচ্ছে মিক্স, তারা কখনো কখনো মানে তাদেরকে একটু সামান্য লম্বা, মানে একটু ডিম্বাকার শেপ। এদেরকে তুমি কিভাবে মনে রাখবা? এদেরকে মনে রাখার টেকনিক হচ্ছে মাই সালমা। তাহলে কার আসলে মিক্স? আমার সালমা হচ্ছে মিক্সড, মাই সালমা হচ্ছে মিক্সড। ও হচ্ছে কক্কো প্লাস বেসিলাস দুইটাই, গোলাকার এবং দণ্ডাকারের মিক্স, মানে ডিম্বাকার। মাই সালমা, মাই মানে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, সালমা মিন্স সালমোনেলা। ওকে, পেলিসেড বেসিলাস, পেলিসেড দেখো, পেলিসেড পথে, পেলিসেড পথে প্যারালাল, পথে পেলিসেড পথে প্যারালাল, তার মানে এরা সমান্তরাল ভাবে অবস্থান করে, দেখছো? পথে পেলিসেড পথে প্যারালাল, পিতে পেলিসেড পিতে প্যারালাল, তার মানে এরা সমান্তরাল ভাবে অবস্থান করে, কিছু অলিকটি শূন্য গঠন তৈরি করে। উদাহরণ চাইলে পড়তে পারো, না পড়লেও প্যারা নাই, তাহলে চাইলে পড়তে পারো পথে পেলিসেড পথে পেডিয়া, পথে পেলিসেড পথে পেডিয়া, ল্যাম্প্রোপেডিয়া লেখাই আছে, পথে পেলিসেড পথে পেডিয়া, সব প দিয়ে। তাহলে পথে পেলিসেড পথে প্যারালাল পথে পেডিয়া। ভেরি গুড। চলে আসি কমাকৃতির, খুবই 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 ইম্পর্টেন্ট। কমাকৃতির আমাদের সবচেয়ে কমন একটা ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরা। এই যে ভিব্রিও কলেরা ছন্ড এরকম, এই যে এরকম এরকম শেপ, হ্যাঁ, কমাকৃতির। তাহলে কমাকৃতির হচ্ছে ভিব্রিও কলেরা, কতে কলেরা কতে কমাকৃতির, কতে কলেরা কতে কমাকৃতির। তাহলে কমাকৃতির উদাহরণ কোনটা? ভিব্রিও কলেরা। স্পাইরিলাম, নামের মধ্যে লেখা আছে স্পাইরিলাম, দেখতে পাচ্ছ এই যে নামের মধ্যে লেখা আছে স্পাইরিলাম, শেষ, নামের মধ্যে স্পাইরিলাম, খেলা শেষ। চলে আসি বহুরূপী। বহুরূপীতে আমরা মনে রাখবো বহর, বহর মানে বহুরূপী, রতে হচ্ছে রাইজোবিয়াম। তাহলে বহুরূপীর উদাহরণ কিভাবে বললাম? বহর, বহর, বহুরূপী বহর, বহরের রতে রাইজোবিয়াম, বহরের রতে রাইজোবিয়াম। ক্লাস রুটিনটা দেওয়া হয় নাই, কয়টা শুরু হলো ক্লাস? নাউজুবিল্লাহ, ক্লাস রুটিন তো দেওয়া হয়েছে কবেই, আজকেও গ্রুপ থেকে পোস্ট করেছি। তোমাদের প্রি মেডিকেল ব্যাচের আইসিইউ উইকের ক্লাস চলছে, আইসিইউ উইকের আজকে সেকেন্ড লেকচার, এবং ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া শেষ করলে কালকে ইনশাল্লাহ তোমাদের এটা পরীক্ষা হবে, কালকেও তোমাদের লেকচার আছে, পরদিনও লেকচার আছে, ঠিক আছে? খেয়াল রাখবা। একটা মিনিট, ওকে ঠিক আছে, খেয়াল করে দেখো, বহুরূপী হচ্ছে বহর, বহুরূপী হচ্ছে রাইজোবিয়াম। এবার আসি এ পরেরটায়, স্টিলেট বা তারকাকার, তারকা তো তারকাই, এবং নামের মধ্যে স্টিলেট মানে তারকা মানে তো স্টার, স্টার শেপ, তাই না? স্টার, এই যে খেয়াল করে দেখো, স্টার বা স্টেলা, নামের মধ্যে লেখা আছে স্টেলা, স্টেলার সাথে মিল রেখে স্টার। তো স্টেলার আকৃতি কেমন? স্টারের মতো বা তারকার মতো। এরপরটা খেয়াল করে দেখো, বর্গাকৃতি, বর্গ, একটা বর্গের কয়টা বাহু? বর্গের 4টা বাহু, তাই না? এই যে দেখো নামের মধ্যে হ্যালো কোয়াড্রেটাম, এই যে কোয়াড্রা, কোয়াড্রা মানে হচ্ছে 4টা। তাহলে বর্গের যেরকম 4টা বাহু,
এখানে দেখো কোয়াড্রেটাম, কোয়াড্রা মানে কোয়াড্রিপল মানে চারটা, কোয়াড্রিপল থেরাপি, চারটা ড্রাগের থেরাপি। ঠিক আছে, কোয়াড্রা মানে চারটা, শেষ। ফিলামেন্টাস, ফিলামেন্ট শব্দের অর্থ হচ্ছে সুতা, তাহলে ফিলামেন্টাস মানে হচ্ছে ওরা কেমন হবে, ওরা সূত্রাকার হবে। ফিলামেন্ট শব্দের অর্থ হচ্ছে সুতা, তাহলে যারা ফিলামেন্টাস ওরা কেমন হবে, ওরা হচ্ছে সূত্রাকার হবে। উদাহরণটা খেয়াল করো, ক্যান্ডিডাটাস স্যাভাজেলা, ক্যান্ডিডেটাস স্যাভাজেলা, খেয়াল করে দেখো, ক্যান্ডিডা সূত্রাকার, ক্যান্ডিডা তোমরা পড়বা আর উপরে গেলে ভালো করে পড়বা, মনে রাখবা ক্যান্ডিডা কেমন, ক্যান্ডিডা হচ্ছে সূত্রাকার, শেষ, ক্যান্ডিডা সূত্রাকার। চলে আসি সামনের দিকে। এখন আমাকে বলো তো বহুরূপী, বহুরূপীর উদাহরণ কি, কে বলতে পারবা যে বহুরূপীর উদাহরণ কি, বলো, কে বলতে পারবা যে বহুরূপীর উদাহরণ কি? কে বলতে পারবা যে বহুরূপীর উদাহরণ কি? বহুরূপীর উদাহরণ হচ্ছে বহর, বহুরূপী মানে হচ্ছে রাইজোবিয়াম। আচ্ছা ভাইয়া, কোর্স প্রাইস কত? আমাদের প্রি মেডিকেল ব্যাচের কোর্স ফি হচ্ছে, তোমরা বর্তমানে পিএম 2400, পিএম 2400 এই প্রোমো কোড ইউজ করলে তোমরা 2400 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্রি মেডিকেল ব্যাচে গিয়ে যদি পিএম 2400 ইউজ করো তাহলে 2400 টাকার ডিসকাউন্ট পেয়ে গেলে তোমরা 3600 টাকায় এই প্রি মেডিকেল ব্যাচে, ফুল ব্যাচে যুক্ত হতে পারবে, এবং এই টাকার মধ্যেই তোমার বাসায় বই যাবে, এই টাকার মধ্যেই তোমার বাসায় টি শার্ট যাবে। সো তুমি টি শার্টও পাচ্ছ, তুমি বইও পাচ্ছ। ঠিক আছে, তাহলে পিএম 2400 এই প্রোমো কোড ইউজ করতে হবে। ফ্রি ক্লাস মোট হবে তোমার পাঁচটা ফ্রি ক্লাস হবে। ঠিক আছে, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, চলে আসি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। যারা রং ধরে রাখতে পারে, ভায়োলেট রং যারা ধারণ করতে পারে এদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ, আর যারা ভায়োলেট রং ধারণ করতে পারে না, যাদের রংটা ধুয়ে চলে যায়, গ্রাম নেগেটিভ। চলে আসি আমরা এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কীভাবে মনে রাখবো। এই যে উপরে দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণগুলো লেখা আছে, এইটা মনে রাখার টেকনিক হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কারা। যখন এটা মানুষকে পড়ানো হইতো না, মানুষ অনেক কষ্টে থাকতো যে ভাই আমাদের তো এটা পড়ানো হয় নাই, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমাদের পড়ানো হয় নাই। রাইজোবিয়াম, ভেরি গুড। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমাদের পড়ানো হয় নাই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে 1,00,000 কষ্ট। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে 1,00,000 কষ্ট। ভাই কত আর কষ্ট রাখবো? 1,00,000 কষ্ট। তাহলে এক মানে হলো একটিনো ব্যাকটেরিয়া, এক মানে হলো একটিনো ব্যাকটেরিয়া। লতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এরপরে দেখো কতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, স্ট দিয়ে দুইটা, স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। এই হলো আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা কিভাবে মনে রাখবো? টেকনিকটা কি? 1,00,000 কষ্ট। এক মানে হলো একটিনো ব্যাকটেরিয়া, লতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কতে ক্লস্ট্রিডিয়াম, স্টতে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। 1,00,000 কষ্ট। ঠিক আছে, 1,00,000 কষ্ট। একটিনো ব্যাকটেরিয়া, লতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কতে ক্লস্ট্রিডিয়াম, স্টতে স্টেফাইলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, ওকে। আবুলের মতো উল্টাপাল্টা কথাবার্তা না বলে তোমরা লাইভ ক্লাস করো। কয়েকজন আছে কমেন্টে একটা আবুলের মতো খালি খালি একজন ধাক্কাধাক্কি করে, না এসব না, ক্লাস করো, মনোযোগ দাও, কাজে লাগবে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা কিভাবে মনে রাখবো? 1,00,000 কষ্ট, একটিনো ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। এভাবে চলে আসি ফ্লাজেলা। দেখো যাদের ফ্লাজেলা নাই এদেরকে বলা হয় অ্যাট্রিকাস। শব্দের অর্থ হচ্ছে নাই। সো যাদের ফ্লাজেলা থাকে না ওদেরকে বলা হয় অ্যাট্রিকাস। মানে হচ্ছে নাই। আচ্ছা নেক্সট, এটা উদাহরণ খেয়াল করে দেখো, করনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। এটা এমনিতেই মনে রাখা লাগবে, কারণ এটা আসলে আলাদা করে ছন্দ লাগে না। হ্যাঁ, ছন্দ কোনো প্রয়োজন নাই, কারণ কিছু থাকে না, কোনো ফ্লাজেলা থাকে না। করনি ব্যাকটেরিয়াম ছন্দ বানাতে গেলে ঝামেলা, মুখস্থ করতে আরো কঠিন লাগবে। অনেক সময় এমন হয় ছন্দ পড়তে আরেকটা ছন্দ লাগে, দরকার নাই, এসব জিনিস মুখস্থ থাকবে। চলে আসি মনোট্রিকাস। মনো মানে একটা, তাহলে একটা ফ্লাজেলা, যে দেখো এক প্রান্তে একটা ফ্লাজেলা। এইটার উদাহরণটা খুব সুন্দর, ভাইব্রিও কলেরা। ভিব্রিও কলেরা, তোমরা দেখছো কলেরার কথা কিন্তু কলেরা বলছিলাম, ভেরি ইম্পর্টেন্ট, কারণ কলেরা কিন্তু কোন আকৃতির ব্যাকটেরিয়া তোমরাই আমাকে বলো। কলেরা দেখতে কোন আকৃতির ব্যাকটেরিয়া? কলেরা দেখতে কি আকৃতির ব্যাকটেরিয়া? তোমরা আমাকে উত্তর করো যে ভাইয়া কলেরা দেখতে কি আকৃতির। মেডিকেলের জন্য মডেল টেস্ট কোর্স অলরেডি চলতেছে, তোমরা সার্চ করো দি ওয়ারিয়র্স এক্সাম ব্যাচ, মেডিকেল এক্সাম ব্যাচ দি ওয়ারিয়র্স।
হ্যাঁ, বলতে পারছো? ভেরি গুড ভাইয়া। এটা হচ্ছে কমা আকৃতির। এখন তুমি বলো, একটা সব বাক্যের শেষে যখন তুমি কমা দাও, তুমি কি একটা কমা দাও নাকি দুইটা তিনটা কমা দাও? যে ভাই আমি চারটা কমা দিই, ঠিক হয়? যে ভাই আমরা একটা বাক্যের শেষে নর্মালি একটা কমা না দিই, আমি চারটা কমা দিই, পাঁচটা কমা দিই, এরকম হয় না। ইউজুয়ালি একটা মানুষ যখন একটা বাক্য শেষ করে সে একটা কমা দেয়। তাহলে কমা সবসময় একা বসে, সিঙ্গেল বসে, রাইট? এক্স্যাক্টলি, কমাকৃতির কলেরা ওর একটা মাত্র ফ্লাজেলা থাকে, ওর একাধিক ফ্লাজেলা থাকার সুযোগ নেই, কারণ কমা সিঙ্গেল। তুমি একটা বাক্যের শেষে বা কিছু শেষে কমা, একটা সিঙ্গেল কমা দাও, দুইটা কমা দেওয়া হয় না। চলে আসি এমফি, এমফিট্রিকাস। এমফি শব্দের অর্থ হলো এমফিবিয়া, পড়ছো না? উভচর। তাহলে উভয়, দুইটা। তার মানে যেই কোষের দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা, এই যে দেখো এখানে উপরে একটা নিচে একটা, দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা, মানে উভয় প্রান্তে ফ্লাজেলা থাকে একটা করে, এদেরকে বলা হয় এমফিট্রিকাস। এই যে এইটার উদাহরণটা মনে রাখতে পারো মাইনাস দিয়ে, মাইনাস, স্পাইরিলাম মাইনাস। দেখো ভাইয়া, আমরা উপরে একটা দাগ দিলাম, নিচে একটা দাগ দিলাম, এ দেখতে একটা মাইনাস চিহ্নের মতো না? এই যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নের মাঝখানে মনে করো ব্যাকটেরিয়াটা, তার মানে এইটাকে আমরা বলবো এমফিট্রিকাস, অর্থাৎ উপরে একটা ফ্লাজেলা, নিচে একটা ফ্লাজেলা, মাইনাস চিহ্ন, ঠিক আছে, মাঝখানে ব্যাকটেরিয়া, এভাবে মনে রাখবা। তাহলে মাইনাস মানে হচ্ছে এই যে মাইনাস, মাঝখানে ব্যাকটেরিয়া দিলা, তাহলে দুই পাশে একটা করে ফ্লাজেলা আছে, এই হলো এমফিট্রিকাস। এরপরে চলে আসি সেফালোট্রিকাস। সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা। সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা। তোমরা জানো মাথার মধ্যে মানুষের চুল থাকে, তাই না? এই যে এই ব্যাকটেরিয়াটার দিকে তাকাও, মাথার মধ্যে একগুচ্ছ ফ্লাজেলা আছে, মাথার মধ্যে একগুচ্ছ ফ্লাজেলা আছে, সেফালোট্রিকাস, মাথার মধ্যে একগুচ্ছ ফ্লাজেলা। এটাকে আমরা বলি মাথার মধ্যে একগুচ্ছ ফ্লাজেলা, এটাকে আমরা বলি সিওডোমোনাস ফ্লোরেসেন্স। এখন দেখো উদাহরণটা খেয়াল করো, ফ্লোরেসেন্স মানে কি? ফুল, ফ্লাওয়ার। আমরা যখন ফ্লাওয়ার কিনি, ফ্লাওয়ার কিনতে এমন যে দেখবা ফুলের সবগুলো পাপড়ি কিন্তু একদম উপরের দিকে থাকে, তাই না? এমন কখনো হয় না যে ভাই ফুলের একটা স্টিক ডান্ডা কিনছি, এখানে কিছু পাপড়ি আছে, আবার নিচে দিয়ে কিছু পাপড়ি আছে, এমন হয়? এমন হয় না। ফুলের পাপড়িগুলো সবগুলো এক পাশে অবস্থা থাকলে সবাই একদম উপরের দিকে এভাবে থাকে। তাহলে এরকম ফুল যেরকম এক পাশে এক গুচ্ছ থাকে, এটাও ঠিক সেম, এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা, ফ্লোরেসেন্স মনে রাখার জন্য বললাম। আর এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা অনেকটা মানুষের মাথা চুলের মতো, চুলে মানুষের মাথা যেরকম নিচের দিকে, এই যে উপরের দিকে এরকম এক গুচ্ছ চুল থাকে, এই যে উপরের দিকে এক গুচ্ছ চুল স্পাইক করে আছে, তাহলে এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা। এটা উদাহরণ কীভাবে মনে রাখবো? ফ্লোরেসেন্স বা ফ্লাওয়ার দিয়ে। এরপরে চলে এসে দেখো লফোট্রিকাস। লফো, ধরো এটা আসলে লফোট্রিকাস, লুফে নেওয়া, লুফে নেওয়া তোমরা সবাই জানো। ধরো তোমাদের মাঠের মধ্যে যদি কোনো ভলান্টিয়ার থাকে, ভলান্টিয়ারের কাজ কি? ধরো একটা খেলা চলছে, বল যাচ্ছে বিভিন্ন পাশে, ভলান্টিয়ারের কাজ হচ্ছে বিনা পারিশ্রমিকে ওই কাজটা করা। কীরকম? সে বিভিন্ন জায়গা থেকে, মাঠের বিভিন্ন পজিশন থেকে বলগুলোকে লুফে নিয়ে, ধরে নিয়ে, আটকে আটকে নিয়ে চলে আসবে, সেন্টারের কাছে জমা দিবে। সবাই যে মারবে বলগুলো লুফে নিয়ে আসবে, তাহলে ভলান্টিয়ারের কাজ হচ্ছে লুফে নিয়ে আসা। তাহলে ভলিউটেন্স, এই যে দেখো ভলিউটেন্স, ভলান্টিয়ার। তুমি চিন্তা করো ভলান্টিয়ার, তুমি এভাবে চিন্তা করবা যে ভলান্টিয়ার মূলত বলগুলো লুফে আনবে, এই জন্য লফোট্রিকাস। চলে আসি পেরিট্রিকাস। পেরিট্রিকাস এর উদাহরণ হচ্ছে সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি এটা কিভাবে মনে রাখবা? পেরিট্রিকাস বা প্যারা দিচ্ছে তোমাকে অনেক, পেরি মানে চারপাশ, পেরিফেরি, এই যে চারপাশে দেখো, এই দেখো চারপাশে ফ্লাজেলা থাকলে তাকে বলা হয় পেরিট্রিকাস, চারপাশে আছে। এটা কিভাবে মনে রাখবা? যে ও আসলে আমার টাইপ না, এই জন্য আমাকে অনেক প্যারা দেয়। তাহলে টাইফি মানে আমার টাইপ না, এই জন্য সে তোমাকে অনেক প্যারা দেয়, পেরিট্রিকাস। তো এইটাকে আসলে এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে, কারণ এটা সবার কাছে পড়তে কঠিন লাগে। কিন্তু ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমি যেভাবে তোমাকে টেকনিক দিয়ে বুঝাইছি, তুমি যদি এটা ইনশাল্লাহ এভাবে পড়ো, তোমার এই জায়গাটাতে আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? সবাই এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে বলো। আজকে পরে ইনশাল্লাহ তুমি যদি এটা মনে রাখতে পারো, ক্লাসে সার্থকতা এতটুকুই। ঠিক আছে? এটা কীভাবে মনে রাখবো? তাহলে আমাকে উত্তর করো, সালমোনেলা টাইফি সে কোন ধরনের? সে কি এমফিট্রিকাস নাকি মনোট্রিকাস নাকি পেরিট্রিকাস? কীভাবে মনে রাখবা? বা সালমোনেলা টাইফি মানে সে আমার টাইপ না। সে আমার টাইপ না কেন? কারণ সে আমাকে অনেক প্যারা দেয়, পেরিট্রিকাস। সে আমাকে অনেক প্যারা দেয় মানে পেরিট্রিকাস। তাহলে সালমোনেলা টাইফি হচ্ছে পেরিট্রিকাস।
ক্লাস কি আটকে গেছে নাকি? না, হয়েছে, ভেরি গুড। ঠিক আছে, সবাই পারছো এটা? আচ্ছা, যারা ক্লাসে আছো সবাই রিয়েক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকবা। ঘুমাই টুমাই গেলে আবার সমস্যা, বোঝা যাবে না যে ক্লাস কি আদৌ আছো নাকি তুমি হারিয়ে গিয়েছো। ভেরি গুড। নেক্সট আরেকটা উত্তর করো, ভাইয়া প্রশ্ন করি যে আমাকে বলো যে, হ্যাঁ নেক্সট ভাইয়াকে উত্তর করে দাও। তোমাকে যদি বলা হয় যে লফোট্রিকাস, লফোট্রিকাস এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা আমরা কোন টেকনিক দিয়ে মনে রাখবো? লফোট্রিকাস এটা আমাকে উত্তর করে দাও। লফোট্রিকাস আমরা কোন টেকনিক দিয়ে মনে রাখবো বলো দেখি। লফোট্রিকাস আমরা কোন টেকনিক দিয়ে মনে রাখবো? লফোট্রিকাস মানে হচ্ছে ভলান্টিয়ার, তাই না? ভলান্টিয়ার মূলত বল লুফে আনবে, লফোট্রিকাস মনে রাখবো ভলান্টিয়ার দিয়ে। ভেরি গুড। এবার চলে আসি, দেখো আমরা এই অংশে, এটা আমরা অলরেডি পড়েছি। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপ্রোটিন, ওই যে মিউকোপেপটাইড বা পেপটিডোগ্লাইকান, আগেই পড়ছি এগুলো, ওই যে মুরামিক অ্যাসিড, মারামারি, টাকা, টিকোইক অ্যাসিড, তাই না? পাপ, পেপটিডোগ্লাইকান, এটা আমরা আগে পড়েছি, ইনশাল্লাহ আমাদের লাগবে না। চলে আসি সামনের দিকে। ক্যাপসুল, ভাইয়া বহু ব্যাকটেরিয়াতেই সাধারণত কোষ প্রাচীরটাকে ঘিরে আরেকটা আবরণ থাকে। তোমরা দেখবা ওষুধের ক্যাপসুল পাওয়া যায়, ক্যাপসুল হচ্ছে শক্ত খোলস, ভিতরে দেখবা গুঁড়া গুঁড়া ওষুধ দেখা যায়, এগুলো বলে ক্যাপসুল। আরেকটা আছে সাদা রঙের ট্যাবলেট, ক্যাপসুলের ট্যাবলেট কিন্তু আলাদা। তাহলে ক্যাপসুল হচ্ছে উপরে একটা এক্সট্রা খোলস। এক্স্যাক্টলি, সাধারণত বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরকে ঘিরে একটা জটিল কার্বোহাইড্রেটের স্তর থাকে, এটাকে বলে ক্যাপসুল। ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর। তাহলে ক্যাপসুলের অপর নাম কি? স্লাইম স্তর। তো জটিল কার্বোহাইড্রেটের একটা লেয়ার থাকে, এটাকে আমরা বলি ক্যাপসুল বা স্লাইম স্তর। ভেরি ইম্পর্টেন্ট। এখন খেয়াল করে দেখো, সবার বেলা থাকে না। এর কাজ হচ্ছে জাস্ট যারা প্রতিকূল অবস্থায় থাকে, মানে বাজে অবস্থা, ধরো তুমি যখন শীতকালে অনেক ঠান্ডা, তখন তুমি এক্সট্রা একটা আবরণ পরো, তাই না? সো এ যখন খারাপ অবস্থায় থাকে, এ যখন প্রতিকূল অবস্থায় থাকে, তখন সেরকম এক্সট্রা একটা আবরণ পরে। তাহলে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করাই হচ্ছে এটার কাজ। এই যে প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা, এক্সট্রা একটা লেয়ার, এক্সট্রা একটা জটিল কার্বোহাইড্রেটের লেয়ার। ওকে, নেক্সট ফ্লাজেলা। ফ্লাজেলা ভাইয়া, এই ফ্লাজেলা এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়, তাকে বলে ফ্লাজেলিন। এখন ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলা মূলত ব্যাকটেরিয়া চলনে অংশগ্রহণ করে, ফ্লাজেলাগুলো দিয়েই ব্যাকটেরিয়া মুভমেন্ট করে, সামনে আগায়, ওর তোর হাত পা নাই। এই ফ্লাজেলাগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া সামনে আগায়, ব্যাকটেরিয়া চলন করে। তাহলে ব্যাকটেরিয়া চলনের জন্য দায়ী কে? উত্তর হচ্ছে ফ্লাজেলা। নেক্সট খেয়াল করে দেখো, পিলি। পিলি কি দিয়ে তৈরি হয়? পিলি তৈরি হয় পিলিন নামক প্রোটিন দিয়ে। পিলি কি দিয়ে তৈরি হয়? পিলি তৈরি হয় পিলিন নামক প্রোটিন দিয়ে। ভেরি ইম্পর্টেন্ট, পিলি তৈরি হয় পিলিন নামক প্রোটিন দিয়ে। পিলি কিভাবে তৈরি হয়? পিলিন দিয়ে। এই পিলির কাজ কি? এই পিলি দিয়ে সে কোনো জায়গায় সংযুক্ত হয়, যেই কোষে সে তার সংখ্যা বৃদ্ধি করবে, ওই কোষটাকে আশ্রয় করে সংখ্যা বৃদ্ধি করবে, এবং ওই কোষটাকে বলা হয় পোষক কোষ। এই যে ওই কোষটাকে বলা হয় পোষক কোষ। এই যে খেয়াল করে দেখো, এই কোষটাকে বলা হয় পোষক কোষ। এই পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে পিলি। এই পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে পিলি। তাহলে পিলির কাজ হচ্ছে পোষক কোষের সাথে সংযুক্ত করা। পিলির কাজ কি? পোষক কোষের সাথে সংযুক্ত করা। আশা করি ভুল করবা না। চলে আসি ভাই সামনের দিকে। অনেক সময় ভিতরের দিকে ব্যাকটেরিয়ার প্রাচীরটা একটু ভাঁজ হয়ে থাকে, একটু ভাঁজ হয়ে থাকে। ধরো ব্যাকটেরিয়ার প্রাচীর আছে, সেই দেখা গেছে এরকম এসে এই ভিতর দিকে একটু ভাঁজ হয়ে আছে, এই ভাঁজটাকে বলা হয় মেসোজোম। এই ভাঁজটাকে বলা হয় মেসোজোম। মেসোজোমের ইম্পর্টেন্স কি? মেসোজোম মূলত কোষ বিভাজনে সাহায্য করে। মেসোজোম মূলত কিভাবে সাহায্য করে? কোষ বিভাজনে। এই মেসোজোম আছে বলেই কোষ বিভাজনটা সহজ হয়, ঠিক আছে? তাহলে কোষ বিভাজনে সাহায্য করে কে? উত্তর হচ্ছে মেসোজোম। খুব ইম্পর্টেন্ট। দেখি এবার আমাকে উত্তর করো যে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে কোনটা? উত্তর করে দাও, ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে কোনটা? নাই। ওকে, তাহলে চলনে সাহায্য করে হচ্ছে ফ্লাজেলা। ভেরি গুড। নেক্সট উত্তর করে দাও, পোষক কোষের সাথে সংযুক্তিতে কাজ করে কোনটা? পোষক কোষের সাথে সংযুক্তিতে কাজ করে কোনটা? পোষক কোষের সাথে সংযুক্তিতে কাজ করে হচ্ছে পিলি। পতে পিলি, পতে পোষক কোষ, ঠিক আছে? আচ্ছা ফাইন। নেক্সট আমাকে আরেকটা উত্তর করে দাও যে কোষ বিভাজনে সাহায্য করে কোনটা? কোষ বিভাজনে সাহায্য করে কোনটা? দরজা অফ করে দিও। কোষ বিভাজনে সাহায্য করে কোনটা? উত্তর করে দাও। কোষ বিভাজনে সাহায্য করে, এটাতে ইয়ে আসতেছে না, ওই যে তোমার কমেন্ট।
এটা এখনো লাইভ ভিডিও স্টার্টিং। কোষ বিভাজনে সাহায্য করে কোনটা? কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে মেসোজোম। ভেরি ইম্পর্টেন্ট। কোষ বিভাজনে সাহায্য করে মেসোজোম। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, যারা পেরেছ। পরেরটা চলে আসি ভাইয়া। আমরা এটা আগেই বলেছিলাম রাইবোজোম থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একসাথে রাইবোজোমগুলোকে বলে পলিরাইবোজোম, এগুলো পড়াইছি। চলে আসি, এটা পড়াইছি যে ডিএনএ যে অবস্থান করে এটাকে বলে নিউক্লিওয়েড। নিউক্লিয়াসের মতো, বাট অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না, এই জন্য এটাকে মানে বলি নিউক্লিওয়েড। সাইটোপ্লাজমের ডিএনএ সমৃদ্ধ অঞ্চল, যেখানে যেটা আসলে নিউক্লিয়াসের মতো। ডিএনএ তো আসলে তার মধ্যে অরিজিনাল নিউক্লিয়াস নাই, তাহলে নিউক্লিয়াসের মতো তাকে বলা হয় নিউক্লিওয়েড। আচ্ছা, এখন আসি প্লাজমিড। এটা আমরা পড়েছিলাম বা আমরা সামনে ছিল পড়বো, জীব প্রযুক্তি অধ্যায় আছে। প্লাজমিড, তার মধ্যে প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে যে এক্সট্রা একটা ডিএনএ থাকে। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই এক্সট্রা একটা ডিএনএ থাকে। এই এক্সট্রা ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিডটাকে কাজে লাগাই কিন্তু জীব প্রযুক্তিতে অনেক কিছু করা হয়, তোমরা পড়েছো জীব প্রযুক্তি অধ্যায়। চলে আসি ভাই ফ্লাজেলা এবং পিলির পার্থক্য। সহজ কথা, ফ্লাজেলা তৈরি হয় ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে, আর পিলি তৈরি হয় পিলিন দিয়ে। খুবই ইজি। এখন কথা হচ্ছে, এটা একটু অনেকে ভুল করে বসে, অনেকে বুঝতে পারে না যে ভাই ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লাজেলার সংখ্যা বেশি নাকি পিলির সংখ্যা বেশি। সাইকোলজিক্যালি সবাই চিন্তা করে ফ্লাজেলা তো এরকম অনেকগুলো আছে, সবাই দাগায় ফ্লাজেলা। আসলে কিন্তু ফ্লাজেলার সংখ্যা বেশি এমন না, আসলে সংখ্যা বেশি হচ্ছে পিলি। এইটা ভালো করে দাগায় রাখবা। সংখ্যা বেশি কার? ফ্লাজেলার তুলনায় পিলির সংখ্যা বেশি। অনেকে ভুল করে চিন্তা করে ভাইয়া মনে হয় ফ্লাজেলার সংখ্যা বেশি। একটা ফোন দাও, এটা আমার তখন চার্জ শেষ। না থাকতে সমস্যা নেই, যতক্ষণ চলে। ওকে, ঠিক আছে। এখানে এমনিতে ফেসবুক নেই সরাসরি। বুঝছি বুঝছি। ঠিক আছে, ফাইন। পিলি, ভেরি গুড। তাহলে কিন্তু আসলে ফ্লাজেলার তুলনায় কিন্তু পিলির সংখ্যা বেশি, এটা মাথায় রাখবা। ফ্লাজেলার তুলনায় কিন্তু পিলির সংখ্যা বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা চলে আসছিলাম, এটা পড়াইছি চলন এবং পোষকদের সংযুক্তি, এটা পড়াইছি। পরেরটা চলে আসি, খেয়াল করে দেখো। এত বড় কোষ বিভাজন প্রক্রিয়া আমার লাগবে না, আমি জানি ব্যাকটেরিয়া কোষ বিভাজন করে দ্বিভাজন প্রক্রিয়া। দিস ইজ মোর দেন এনাফ ফর মি, আমার লাগবে না। দ্বিভাজন প্রক্রিয়া তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া। আচ্ছা, এখন আসি ব্যাকটেরিয়ার কিছু অঙ্গজ জনন প্রক্রিয়া আছে। অঙ্গজ জনন মানে হচ্ছে নিষেক টিষেক ছাড়াই নর্মাল অযৌন জনন। একটা হচ্ছে মুকুল উদ্গম, মুকুল তৈরির মাধ্যমে, এই যে দেখো মুকুল তৈরি করার মাধ্যমে সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারে। আরেকটা হচ্ছে অযৌন জননের আরো কিছু ধাপ আছে, খেয়াল করে দেখো। আগেরটা হচ্ছে অঙ্গজ জনন। যদি বলা হয় ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় তার অঙ্গজ জনন সম্পন্ন করে, উত্তর হচ্ছে মুকুল উদ্গম। একটাই, যদি পরীক্ষা আসে যে ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় তার অঙ্গজ জনন সম্পন্ন করে, উত্তর হচ্ছে মুকুল উদ্গম। কিন্তু অযৌন জননের অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে গনিডিয়া, নামগুলো পড়বা। একটা হচ্ছে এন্ডোস্পোর, এই দুটো নাম পড়বা মাস্ট। একটা হচ্ছে গনিডিয়ার মাধ্যমে, একটা হচ্ছে এন্ডোস্পোরের মাধ্যমে। এখন কোনটার ক্ষেত্রে কি হয়, এক্সাম্পল মনে রাখতে পারলে ভালো, নাম মনে রাখতে পারলে নাই। এটা যে খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, তারপরেও পড়তে পারলে ভালো। খেয়াল করে দেখো, গনিডিয়া পাওয়া যায়, গনিডিয়া হচ্ছে লিউকোথ্রিস জাতীয় সূত্রাকার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাবা গনিডিয়া। আর এন্ডোস্পোর পাওয়া যায় বেসিলাসি গোত্রের ক্ষেত্রে পাবা এন্ডোস্পোর। এবং এই স্পোরের মাধ্যমে সে তার প্রতিকূল অবস্থা অতিক্রম করে। যে কোনো এন্ডোস্পোরের কাজই হচ্ছে তার প্রতিকূল অবস্থাটাকে অতিক্রম করতে সাহায্য করা। তাহলে প্রতিকূল অবস্থা অতিক্রম করতে সহায়তা করে। চলে আসে যৌন জনন, খেয়াল করে দেখো। যৌন জননের তিনটা প্রসেস, একটা হচ্ছে কনজুগেশন নালী পথে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। পরীক্ষায় আসে ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় যৌন জনন করে না, এই তিনটা দিয়ে আরেকটা অপশন দিবে। তাহলে একটা হচ্ছে কনজুগেশন নালী, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। তাহলে ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় যৌন জনন করেন না, এভাবে আসতে পারে। একটা হচ্ছে কনজুগেশন নালী, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। তিনটা প্রক্রিয়া, কনজুগেশন নালী,
ট্রান্সফরমেশন, আরেকটা কি বললাম? ট্রান্সডাকশন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় যৌন জনন করে না? একটা হচ্ছে কনজুগেশন নালী, দুইটার মাঝখানে জনন নালী তৈরি হয়েছে একটা, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। পার্থক্য বুঝতে হবে, খেয়াল করে দেখো। পরিবেশের কথা বললে, যদি পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ প্রবেশ করে, পরিবেশের কথা বলে, তাহলে হবে ট্রান্সফরমেশন। ভাইয়া দেখো, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এই দুইটার মধ্যে একটাতেই র আছে, র, এই বয়স শূন্য র। আমরা জানি পরিবেশ লিখতে কিন্তু বয়স শূন্য র লাগে। এই পরিবেশের কথা বললে ট্রান্সফরমেশন, পরিবেশে র আছে কিন্তু ট্রান্সডাকশনে র নাই, তাহলে ট্রান্সডাকশন হবে না। তাহলে পরিবেশের কথাটা যদি উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে, উত্তর হবে ট্রান্সফরমেশন, র হবে। বুঝতে পারছো? তাই যদি পরিবেশের কথাটা উল্লেখ থাকে, উত্তর হবে ট্রান্সফরমেশন। পরিবেশের কথা বললে উত্তর কি হবে? ট্রান্সফরমেশন। আর অন্য ভাইরাসের কথা বললে তখন হবে ট্রান্সডাকশন। এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে এখন আমাকে উত্তর করো, দেখি পারো কিনা, দেখি তোমাদের মনে আছে কতটুকু। ভাইয়া আমরা ব্যাকটেরিয়া উপকারিতা এখন পড়বো, তার আগে আমাকে একটু বলে দাও সবাই, দেখি পারো কিনা, যে ব্যাকটেরিয়া যদি পরিবেশ কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? ট্রান্সফরমেশন নাকি ট্রান্সডাকশন? যারা লাইভে আছো সবাই আমাকে উত্তর করে দাও। যদি পরিবেশের কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? ট্রান্সফরমেশন নাকি ট্রান্সডাকশন? যদি পরিবেশের কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? ট্রান্সফরমেশন নাকি ট্রান্সডাকশন? এটা কিসের ক্লাস? এটা হচ্ছে প্রি মেডিকেল আইসিইউ উইকের ক্লাস। পরিবেশের কথা বললে সেটা হবে ট্রান্সফরমেশন, ভেরি গুড। পরিবেশের কথা বললে হবে ট্রান্সফরমেশন, এক্স্যাক্টলি। আর যদি বলা হয়, বলো তো ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে? ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে? ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে? উত্তর হচ্ছে মুকুলোদ্গম, ভেরি গুড। মুকুল তৈরি করার মাধ্যমে অঙ্গজ জনন করে, মুকুলোদ্গম। তাহলে কোন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে? উত্তর হচ্ছে মুকুলোদ্গম প্রক্রিয়ায়, এক্স্যাক্টলি রাইট। তাহলে কোন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে? উত্তর হচ্ছে মুকুলোদ্গম। আচ্ছা, চলো, ভেরি গুড। এবার আসি ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। নেক্সট হচ্ছে প্রতিষেধক টিকা তৈরি। খেয়াল করে দেখো, একটা ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপিটি ভ্যাকসিন। একটা ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপিটি। ডিপিটি মানে ডিতে ডিপথেরিয়া, পিতে পার্টুসিস, টিতে হচ্ছে টিটেনাস, তিনটার কম্বিনেশন ডিপিটি। ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, তিনটার কম্বিনেশন কি বললাম? ডিপিটি। ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, টিটেনাই। এই যে খেয়াল করে দেখো, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ডি, বর্ডিটেলা পার্টুসিস পি, আর ক্লস্ট্রিডিয়াম টিটেনি টি। এই তিনটার কম্বিনেশন হচ্ছে ডিপিটি, ঠিক আছে? চলে আসি আবার সামনে। নাইট্রোজেন সংবন্ধনে আমরা কি ইউজ করি? নাইট্রোজেন সংবন্ধনে এখানে ক্যাপ লিখে আছে, তুমি চাইলে আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে এসিপি প্রোডিউমান। তোমাদের সিআইডি দেখছো কারা? সিআইডি, যারা সিআইডি দেখছো তারা মোটামুটি এসিপি প্রোডিউমানকে চিনো। সেই সিআইডির এসিপি প্রোডিউমান কুছ তো গড়বড় হে দয়া। এসিপি, এতে হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, সিতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, পিতে হচ্ছে সিউডোমোনাস, এসিপি। তাহলে নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে কোনটা? এসিপি। তো নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে এসিপি, অ্যাজোটোব্যাক্টর, সিতে ক্লস্ট্রিডিয়াম, পিতে সিউডোমোনাস, ভেরি গুড। এবার চলে আসি নাইট্রোজেন সংবন্ধনে আরেকজন কাজ করে ভাইয়া, সেটা হচ্ছে এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। পরীক্ষায় আসলে এইটা বেশি আসে। এইটা আসলে সব জায়গায় থাকে না, এইটা থাকে মূলত শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে। তোমরা পড়ছো, এটা 19-এর বই ছিল। ওই যে শিম গাছে দেখবা মূলের ছবি ছিল, অনেকগুলো গোল 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 নডিউল ছিল, মূলের মধ্যে লাগানো গোল গোল নডিউল। এই যে মূলের নডিউলে নাইট্রোজেন থাকে, এই মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া পরীক্ষা আসতে পারে যে শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে কোনটা থাকে? উত্তর হচ্ছে রাইজোবিয়াম। শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে কোনটা থাকে? উত্তর হচ্ছে রাইজোবিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন উত্তর করে দাও তো ভাইয়া, কি ভাইয়া মনে রাখবা?
তোমার নাইট্রোজেন সংবন্ধনে কারা কাজ করে? কিভাবে মনে রাখবা যে নাইট্রোজেন সংবন্ধনে কারা কাজ করে? নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে এসিপি প্রোডিউমান। ভেরি গুড। নেক্সট শিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন করে কোন ব্যাকটেরিয়া? শিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন করে কোন ব্যাকটেরিয়া? শিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন করে কোন ব্যাকটেরিয়া? উত্তর হচ্ছে রাইজোবিয়াম। ভেরি গুড। উত্তর কি? রাইজোবিয়াম। এক্সিলেন্ট। চলে আসে সামনের দিকে। খেয়াল করে দেখো, দুইটা ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রিফিকেশন করে। নাইট্রিফিকেশন কোনটা? নাইট্রোজেন সংবন্ধন তো মানে হইলো যে বায়ু থেকে নাইট্রোজেনটাকে গ্রহণ করে রিসিভ করার মতো অ্যাবিলিটি করে ফেলে, যেন নাইট্রোজেন গ্রহণ করতে পারে, মাটিতে স্থাপন করে। আর নাইট্রিফিকেশন হচ্ছে একটা বিক্রিয়া, জাস্ট অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন। অ্যামোনিয়া কনভার্টস টু নাইট্রেট আয়ন, এইটাকে বলে নাইট্রিফিকেশন। তার মানে নাইট্রিফিকেশন হচ্ছে একটা বিক্রিয়া, আর নাইট্রোজেন সংবন্ধনী। নাইট্রিফিকেশন হচ্ছে একটা জাস্ট বিক্রিয়া, অ্যামোনিয়াকে কনভার্ট করবে নাইট্রেটে। এটার মধ্যে নামের মধ্যে নাইট্রো লেখা আছে, যেমন নাইট্রোসোমোনাস। এই যে নামের মধ্যেই নাইট্রো লেখা থাকবে। দেখো নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, এই যে নামের মধ্যে নাইট্রো লেখা আছে। তাহলে নাইট্রিফিকেশন কিভাবে বুঝবো? নামের মধ্যেই নাইট্রো লেখা থাকবে। এই যে দেখো নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নামের মধ্যেই নাইট্রো লেখা আছে। ভেরি গুড। পতঙ্গনাশক খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা জীব প্রযুক্তি অধ্যায় আছে যে একটা বেগুন আছে, বিটি বেগুন, অর্থাৎ এই বেগুনটা বিভিন্ন পতঙ্গের এগেনস্টে কাজ করতে পারে। কোনো পতঙ্গ ঠিক মানে এটাতে কোনো ক্ষতি করতে পারে না, কারণ একটা স্পেশাল ব্যাকটেরিয়া। এই বিটির পূর্ণরূপ হচ্ছে বিতে বেসিলাস, টিতে হচ্ছে থুরিঙ্গিয়ানসিস। এই যে এইটাকে মূলত কাজে লাগানো হয়। এটার মধ্যে এমন কিছু জিন আছে যারা পতঙ্গর বিরুদ্ধে কাজ করে, কোনো এই ধরনের কীট যারা আছে অ্যাটাক করে, ওদের বিরুদ্ধে কাজ করে। এইটার জিনটাকে কাজে লাগায় এটা জিনটাকে কাজে লাগায় এই ধরনের একটা পতঙ্গনাশক উদ্ভিদ তৈরি করা হয়েছে। আচ্ছা, চলে আসি আবার ল্যাক্টো। ভাইয়া মনে রাখবা, ল্যাক্টো বললেই দুধের কথা বুঝায়। আমি এখন যাচ্ছি না। চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণ, ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া মনে রাখবা, চা, কফি, তামাক এগুলো কিন্তু ছোটবেলার প্রোডাক্ট না। যে তুমি বাসার মধ্যে তুমি মানে চায়ের গুঁড়া বানায় ফেলবে পাতা থেকে, সম্ভব না। বাসার মধ্যে তুমি কফি, তামাক এগুলো সম্ভব না। এগুলো কিন্তু বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ। তারপর সেইলন টি, স্পাহানি মির্জাপুর টি ব্যাগ, এগুলো কিন্তু বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ, তাই না? এই জন্য এভাবে মনে রাখবা, চা, কফি, তামাক এগুলো বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ। এই যে দেখো নামের মধ্যে লেখা আছে মেগাটেরিয়া, মেগা। এটা এভাবে মনে রাখবা যে চা, কফি, তামাক এগুলো হচ্ছে বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ, তার মানে মেগাটেরিয়াম। ঠিক আছে? চা, কফি, তামাক এগুলো হচ্ছে বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ। তাহলে এটা কি হবে? মেগাটেরিয়াম। ওকে, ইনশাআল্লাহ। এরপর এটা খেয়াল করে দেখো, দুগ্ধজাত শিল্পে দুধ রিলেটেড যা যা আছে, দেখো ল্যাকটোজ, লেকটিস, ল্যাকটো। সো দুধ জাতীয় যা যা আছে এগুলো সব হচ্ছে এখানে থাকবে দুগ্ধজাত শিল্পে। লেকটিস, ল্যাকটো, হ্যাঁ, দুগ্ধজাত শিল্প, দুধ জাতীয় যা যা আছে। কারণ আমরা সবাই জানি দুধের মধ্যে যে শর্করা থাকে, দুধের শর্করার নাম হইল ল্যাকটোজ সুগার। দুধের শর্করার নাম হইল ল্যাকটোজ শর্করা। এই জন্য দুধ জাতীয় তুমি যা কিছু পাবা ওখানে অপশনের মধ্যে ল্যাকটো পাবা, ল্যাকটিস, ল্যাকটো, এই ল্যাকটো ওয়ার্ডটা তুমি পাবা। তো দুধের যা কিছু আছে যাবতীয় সব কিছুতেই ল্যাকটো ওয়ার্ডটা পাবা। এবার আসি পাটের আঁশ। খেয়াল করো, পাট থেকে আঁশ ছড়ানোর জন্য কোন ব্যাকটেরিয়া বেশি ইম্পর্টেন্ট? পাটের আঁশ বা পাট শিল্পে খেয়াল করে দেখো, পাটের তোমরা যদি দেখো সোনালি আঁশ বলে, তাই না? কিন্তু যখন এটা পানিতে ডুবানো হয় বা কালো কালো হয়ে গেছে, তাহলে পাটের আঁশ আসলে সোনালি আঁশ হইলেও এটা কিন্তু কালা কালা মানে একটু ভাব আছে, ক্লস্ট্রিডিয়াম। তাহলে পাটের আঁশের সাথে সাথে এমসিকিউ মনে রাখবা, ক্লস্ট্রিডিয়াম। তাহলে পাটের আঁশ বললে এমসিকিউ কোনটা মাথায় আসবে? ক্লস্ট্রিডিয়াম। চামড়া শিল্পে বেসিলাস। চলে এসে সামনে ভিনেগার। খেয়াল করে দেখো, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য দেখো নামটা লেখা আছে অ্যাসিটোব্যাক্টার। ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড এবং নামটা দেখো অ্যাসিটোব্যাক্টার। ল্যাকটিক অ্যাসিড, নামের মধ্যেই ল্যাকটিক অ্যাসিড লেখা আছে। অ্যাসিটোন, নামের মধ্যেই অ্যাসিটো লেখা আছে। তার মানে এগুলো আমাদের আসলে আলাদা করে পড়ার দরকার নাই, এগুলো নামের মধ্যে উদাহরণের অ্যান্সার লেখা আছে, আর এগুলো এক্সট্রা করে আমাদের পড়ার দরকার নাই।
ঠিক আছে? ভিটামিন তৈরিতে, ভিটামিনটা আমরা আগে পড়েছি, মানুষের অন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভিটামিনের নাম ছিল ইকোলাই, তাই না? এর আগেই পড়ে আসছিলাম, তোমরা সবাই এটা অলরেডি পারো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, পয় নিষ্কাশনে একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে, এগুলো আমাদের উদাহরণ আসে। কীভাবে মনে রাখবা ভাইয়া? জু মানে চিড়িয়াখানা, তোমরা জানো চিড়িয়াখানায় কিন্তু অনেক পশু পাখির অনেক বর্জ্য, তাহলে পয় নিষ্কাশন বা বর্জ্যের কথা বললে তুমি মনে রাখবা জু, এই জু মানে চিড়িয়াখানা, জুগলিয়া রামিগেরা, এই যে জু মানে চিড়িয়াখানা, চিড়িয়াখানায় অনেক বর্জ্য, পয় নিষ্কাশন বললে জুয়ের কথা মাথায় আসবে। এরপরে দেখো লেখা আছে তেল অপসারণ, খেয়াল করে দেখো, তোমরা জানো যে আর্জেন্টিনা গত বছর বিশ্বকাপ জিতেছিল, মানে গতবার লাস্ট টাইম বিশ্বকাপ জয়ের পরে কিন্তু সবাই অনেক তেল দিচ্ছে, তাই না? তাহলে এখন তেল অপসারণ করার সময় চলে আসছে। তেল অপসারণে এরিজুনেসা, তুমি আর্জেন্টিনা মনে রাখবে, ARG, আর্জেন্টিনা। তাহলে তেল অপসারণে আর্জেন্টিনা, তুমি অপশনের মধ্যে আর্জেন্টিনায় খুঁজবা, যখন তেল দিয়ে প্রশ্ন আসবে তুমি অপশনের মধ্যে আর্জেন্টিনাকে খুঁজে বের করার চেষ্টা করবা। তুমি যদি আর্জেন্টিনাকে পেয়ে যাও বুঝবে তোমার উত্তর হয়ে গেছে। তাহলে এই হচ্ছে তেল অপসারণে আর্জেন্টিনা। একজন প্রশ্ন করেছে এত ব্যাকটেরিয়ার নাম এবং কাজ কিভাবে মনে থাকবে? নাম কাজ কিছুই মনে থাকবে না, এই জন্য এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা। এই যে তোমাকে বলছি তেল অপসারণে আর্জেন্টিনা, তোমাকে যদি বলতাম যে এটা মুখস্থ করে পড়ে ফেলবা, চলে আসি পরের পৃষ্ঠায়, তাইলে তোমার ঝামেলা হইতো। তোমাকে আমি বলে দিচ্ছি তেল অপসারণে এই আর্জেন্টিনা, ARG, মাথায় আসবে তেল মানে সবাই আর্জেন্টিনাকে তেল দিত, ভেরি গুড। পয় নিষ্কাশন মানে বর্জ্য, বর্জ্য মানে চিড়িয়াখানায় বর্জ্য, জু মানে চিড়িয়াখানা, শেষ হয়ে গেছে। তোমার মনে থাকবে যে নামের মধ্যে মিল আছে, এগুলো তাহলে পড়ার দরকার নেই। এইভাবে আসলে এখানে মেডিকেলের জন্য তোমাকে প্রিপেয়ার হইতে হবে, কারণ তুমি কখনোই একদম হুবহু সব মুখস্থ করে তুমি কখনোই পারবে না, কারণ এটা আসলে একটা হিউম্যান ব্রেনের পক্ষে আসলে খুব টাফ যে একদম সবগুলো একদম অক্ষরে অক্ষরে পারা। এই জন্য তোমাকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে এগুলো ইনশাল্লাহ মনে রাখতে হবে, এবং আলটিমেটলি দেখবা যে এই টেকনিকগুলো অনেকদিন ধরে মনে আসছে। যেমন ধরো এটা পড়াইছি, চা, কফি, তামাক, এগুলো হচ্ছে নর্মাল ফ্যাক্টরি কাজ না, এগুলো বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ। এই জন্য এখানে নামের মধ্যে আছে মেগাটেরিয়াম, এই যে মেগা। তাই তোমার তো মুখস্থ করা লাগলো না, তুমি জাস্ট একটা জিনিস শিখলা যে চা, কফি, তামাক, এটা তো বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ। মানে এটা হাসতে খেলতে কথা বলতে বলতে শেখা হয়ে যায়, যেগুলো তো নর্মাল কাজ না, এগুলো বড় বড় মেগা ফ্যাক্টরির কাজ, তাহলে এগুলো মেগাটেরিয়াম। এইভাবে বুঝছো কি না? মেগা তোমার তো পুরোটা পড়ার দরকার নাই, তুমি ছোট একটা জিনিস পড়বা। হ্যাঁ, মিল রেখে পড়তে হবে, মিল রেখে পড়লে ইনশাল্লাহ তুমি এটা মনে থাকবে, তোমার মিল রেখে পড়তে হবে, ভেরি গুড। মিল রেখে পড়লেই তোমার এটা মনে থাকবে, একটু মিলাই না পড়লে তোমার এটা আসলে মনে থাকবে না, মুখস্থ করে কোনো লাভ নেই। অপকারিতা অনেক, রোগগুলোর নাম পড়বা, কোনটা কারণে কোনটা, এটা আমি আগেই বলছি অলরেডি। যেমন দেখো যক্ষা, যক্ষার জন্য দায়ী হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এর আগে বলছি। বাকিগুলো আবার নামের মধ্যে মিল আছে, দেখো এই যে নিউমোনিয়া, নামের মধ্যে নিউমোনিয়া আছে। টাইফয়েড, নামের মধ্যে টাইফি আছে। কলেরা, কলেরা আছে। ডিপথেরিয়া, নামের মধ্যে ডিপথেরিয়া আছে। আমাশয়, এটা নাই। ডিসেন্ট্রি মানে কিন্তু আমাশয়, ডিসেন্ট্রি, হ্যাঁ ডায়রিয়া টাইপ আর কি, যা ডিসেন্ট্রি মানে আমাশয়, মনে রাখবা। ধনুষ্টঙ্কার মানে হচ্ছে টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, দেখবা জং ধরা কোথাও যদি হাত পা কেটে যায় বা লোহা দিয়ে যদি হাত পা কাটে সবাই কিন্তু টিটেনাসের ইনজেকশন নেয়, এই হচ্ছে সেই টিটেনি। হুপিং কাশি, পার্টোসিস। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সংক্ষেপ হচ্ছে STD, STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কি কি আছে খেয়াল করে দেখো, দুইটা ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গনোরিয়া আর একটা হচ্ছে সিফিলিস। এখন গনোরিয়াটা পরীক্ষায় তেমন একটা আসে না, কেন? কারণ গনোরিয়ার নামটা নামের মধ্যে লেখা আছে, যে গনোরিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি লেখা আছে, দেখো নাইজেরিয়া গনোরি, এই যে নামের মধ্যে লেখা আছে, এই জন্য এটা আসে না। আসতে পারে এইটা। সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটা? সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম, এটা আনকমন, ট্রেপোনেমা পেলিডাম। তাহলে সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটা? ট্রেপোনেমা পেলিডাম। ওকে, যেহেতু একটু আনকমন এই জন্য এটা আসে, সিফিলিস আসে, কিন্তু গনোরিয়াটা তেমন একটা আসে না। এবার দেখি লাস্ট একটা, এখান থেকে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে গরু মহিষের যক্ষা আর একটা হচ্ছে হাঁস মুরগির কলেরা। ক্লাসে ভাইয়া যেগুলো পড়াচ্ছি এগুলো দিকে বেশি জোর দিব অবশ্যই। গরু মহিষের যক্ষা, খেয়াল করে দেখো, গরু মহিষ আমরা বভিস দিয়ে বুঝি, গরু মহিষ আমরা কিভাবে বুঝি? বভিস দিয়ে, বভিস, হ্যাঁ বভিস, তোমরা দেখবা বভিস, এই যে বভিস, এই যে গরু বভিস, তাহলে গরু মহিষ যক্ষা আমরা বভিস দিয়ে বুঝবো। নেক্সট, হাঁস মুরগির কলেরা, তোমরা সবাই জানো হাঁস এবং মুরগি এগুলো কিন্তু আসলে পাখি, ওয়ান টাইপ অফ বার্ডস, তাই না? পাখি, এগুলো পাখির মতো। পাখিকে যেই শ্রেণীতে ভাগ করা হয়, তোমরা পড়েছো যে উপপর্ব, সেটার নাম ছিল এভিস, এভিস মানে পাখি, এই জন্য এভিসেপটিকাস। তাহলে হাঁস মুরগির কলেরা পাইলে তুমি এভিস ওয়ার্ডটা খুঁজবা। এভিস মানে হচ্ছে পাখি, আর হাঁস মুরগি হচ্ছে এক ধরনের পাখি। এই দুইটা জিনিস বারবার এখান থেকে পরীক্ষায় আসে। কি করলে মাস্টার বায়োলজি পাবা? ড্যান্স,
ওকে, চলে আসি সামনের দিকে। আমাদের খাদ্য বিষাক্ত করে আমাদের বদ হজম করে, তোমাদেরকে ভাই আগেই বলছিলাম ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা মূলত বদ হজমের জন্য দায়ী, ভেরি ইম্পর্টেন্ট। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, বোটুলিনাম। দেখি তো কে বলতে পারবা এটা কি আকৃতির, দণ্ডাকৃতি নাকি গোলাকৃতির, কে বলতে পারবা যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা কি আকৃতির? যারা ক্লাসে আছো সবাই কিন্তু রিয়েক্টের মাধ্যমে তোমার উপস্থিতি এনশিওর করবা, নাহলে আসলে ক্লাস অনেকেই ঘুমায় ঘুমায় যাবে, নাহলে ভাইকে বলো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা কি আকৃতির? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম কি আকৃতির? বলেন দেখি। ভেরি গুড, দণ্ড আকৃতির বা লম্বা, রড শেপড। কারণ আমি বলেছিলাম ভেরি গুড, কারণ বোতল বোতল হচ্ছে একটু লম্বা আকৃতির হয়ে থাকে, তাই না? গোলাকার বোতল হয় না, বোতল ইজিলি একটু লম্বা লম্বা হয়ে থাকে। ভেরি গুড, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে বোতল আকৃতির। ভেরি গুড, লম্বা আকৃতির। এবার আসি, দেখো মাটির উর্বরতা শক্তি বিনষ্টকরণ, মানে উর্বরতা শক্তি নষ্ট করার জন্য আমরা তখন পড়েছি নাইট্রো দিয়ে, তাই না? অনেক কিছু ভালো ছিল, নাইট্রো দিয়ে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, এরকম অনেক কিছু। কিন্তু খেয়াল করে দেখো উর্বরতা শক্তি খারাপ করে কোনটা? ডি নাইট্রিফিকেন্স। ডি মানে বাদ দেওয়া, নাইট্রোজেন বাদ দিয়ে দিচ্ছে, দেখছো? ডি নাইট্রিফিকেন্স, তার মানে নাইট্রোজেন বাদ দিয়ে দিচ্ছে। এখন বলো নাইট্রোজেন যদি বাদ দিয়ে দাও মাটি কি ভালো থাকবে? মাটি ভালো থাকবে না। এই জন্য খেয়াল করে দেখো ডি নাইট্রিফিকেন্স, নাইট্রোজেন বাদ দিলে, বাদ দেওয়া যাবে না, নাইট্রোজেন বাদ দিলে মাটি ভালো থাকবে না, ডিনাইট্রিফিকেন্স। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলে আসি সামনের দিকে ভাইয়া, খেয়াল করে দেখো এই যে লোহার পাইপে ক্ষত তৈরি করে কোনটা? লোহার পাইপে, লোহা মানে হচ্ছে আয়রন, লোহা মানে আয়রন, কিন্তু নামের মধ্যে সালফার, ডি সালফো, এই যে সালফার, এটা একটু অন্যভাবে মনে রাখতে হবে। যদিও লোহা মানে আয়রন কিন্তু নামের মধ্যে আছে ডি সালফো, যদিও লোহা মানে আয়রন কিন্তু নামের মধ্যে কি আছে? নামের মধ্যে আছে সালফার। ঠিক আছে, ডি সালফো। ভেরি গুড। আচ্ছা, এবার চলে সামনের দিকে ভাইয়া। বিমানের জ্বালানিতে জন্মাইলে বিমান দুর্ঘটনা ঘটাতে পারে। খেয়াল করে দেখো বিমান দুর্ঘটনা কে ঘটায়? ধরো বিমান থেকে পাইলট কিছু দেখছে না, চারপাশে অন্ধকার কালো হয়ে আছে, তখন দুর্ঘটনা ঘটবে। কালো, ক্লস্ট্রিডিয়াম। তাহলে বিমান দুর্ঘটনার জন্য দায়ী কি? অন্ধকার, কালো হয়ে আছে, বিমান দুর্ঘটনা ঘটতেছে, তাহলে বিমান দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে কালো, মানে ক্লস্ট্রিডিয়াম। কালো মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। সামনের দিকে আসি, আর ইনশাল্লাহ এখানে লাগবে না। আমরা চলে আসবো এখন ব্যাকটেরিয়া জনিত রোগ। অ্যাকচুয়ালি ভাই ব্যাকটেরিয়া জনিত রোগ আলাদা করে পড়াই না, কেন জানো? কারণ ভাইরাসের যে রোগগুলো আছে এই রোগগুলো বাদে বাকি সবই ব্যাকটেরিয়ার রোগ। তোমাদেরকে গত ক্লাসে ভাইরাস পড়ানো হয়েছিল, তাহলে ভাইরাসের রোগগুলো তোমরা পড়েছো। ভাইরাসের রোগগুলা বাদে বাকি যা আছে সবই হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এর মধ্যে একটা হচ্ছে, তুমি দেখো ধান গাছের ব্লাইট রোগ, এটা কেন হয়? জ্যান্থোমোনাস অরিজি দিয়ে। অরিজাই তোমরা জানো এটা হচ্ছে ওই ধানের বৈজ্ঞানিক নাম ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এরা সবকিছু না না না, এই ব্যাকটেরিয়াটার বৈশিষ্ট্য দেখো সবকিছু না না না। যেমন এরা চেইন সৃষ্টি করে না, এরা গ্রাম নেগেটিভ না, এরা স্পোর তৈরি করে না, এখানেও না, এদের কোনো ক্যাপসুল নাই, এখানেও না, শুধু একটা জায়গায় পজিটিভ। ধান শুধুমাত্র ধানের এই জীবাণু কেবল একটা জায়গায় পজিটিভ, সেটা হইলো একটি ফ্লাজেলা থাকে, বাকি সব কিছুই না না না। এখানে মনে রাখবা যে এখানে সবকিছুই না না না, শুধু একটা জায়গায় পজিটিভ, সেটা কি? সেটা হচ্ছে একটা মাত্র ফ্লাজেলা থাকে। ঠিক আছে, তাহলে সব ক্ষেত্রে না না না, শুধু একটা জায়গায় পজিটিভ, সেটা কি? যে একটা মাত্র ফ্লাজেলা থাকে, আর সুযোগ নাই। সব জায়গায় না না, গ্রাম নেগেটিভ, একসাথে ওরা চেইন সৃষ্টি করে না, স্পোর তৈরি করে না, ক্যাপসুল নাই, কিছু নাই নাই নাই, শুধু একটা মাত্র ফ্লাজেলা থাকে। ভেরি গুড। চলে সামনের দিকে, এ লাগবে না, এগুলো তুমি নিজে পড়বা, ছোট এমসিকিউ। কলেরা, কলেরা আমরা আগে পড়েছি। রবার্ট কক প্রথমে এটা আবিষ্কার করছেন, এই কলেরা রোগের জীবাণু, এবং কলেরা হইলেই দেখবার সময় ডায়রিয়া হয়। প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া, অবস্থা খারাপ হয়ে যায়, অনেক বেশি স্যালাইন খেতে হয়। প্রত্যেকবার নিয়ম হচ্ছে বাথরুমে একবার যাওয়া মানে একটা স্যালাইন খাওয়া, এটা নিয়ম, বুঝছো? কলেরা হইলে, ডায়রিয়া হইলে সিস্টেম হচ্ছে একবার বাথরুম যাওয়া মানে হচ্ছে একটা করে স্যালাইন খেতে হবে, প্রতিবার বাথরুম প্রতিবার স্যালাইন।
আচ্ছা চলে আসি ম্যালেরিয়া। ম্যালেরিয়া ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। ম্যালেরিয়া আসলে প্লাজমোডিয়াম দিয়ে হয়। প্লাজমোডিয়াম গণের প্রায় 60টা প্রজাতি আছে যারা ম্যালেরিয়া পরজীবী করতে পারে। ম্যালেরিয়া পরজীবী আছে কয়টা? মোট 60টা। কিন্তু মানুষের ক্ষেত্রে মানব দেহে অ্যাটাক করে এই 60টার মধ্যে 4টা। তাহলে পরীক্ষায় যদি মানব দেহের কথা বলে তাহলে উত্তর হবে 4টা প্রজাতি, বুঝছো? তাহলে পরীক্ষায় যদি বলে মানব দেহে কয়টা প্রজাতি অ্যাটাক করে তাহলে উত্তর হবে 4টা। তাহলে ম্যালেরিয়ার কয়টা প্রজাতি মানব দেহে অ্যাটাক করে? 60 নাকি 4? 60 নাকি 4 বলেন? মানব দেহে কয়টা অ্যাটাক করে? যদি বলা হয় ম্যালেরিয়া পরজীবী কয়টা আছে তাহলে উত্তর হচ্ছে 60। কিন্তু যদি বলে যে মানব দেহে কয়টা পরজীবী আক্রান্ত করে তাহলে উত্তর হচ্ছে 4। মানব দেহ বললে কি হবে? 4টা হবে। এবার আসি, এই 4টা আমরা সুন্দর করে পড়বো এভাবে যে আমরা একটা সুন্দর টেকনিক খেয়াল করবো ফোভাম দিয়ে। ফোভাম 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 মানে হচ্ছে ভাইয়া এফ দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম। প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম। ওতে হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। নেক্সট খেয়াল করে দেখো, ভিতে হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স ভাইভ্যাক্স। এম দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। জাস্ট প্রত্যেকটার প্রথম অক্ষরটা লিখলাম। 4 ধরনের ম্যালেরিয়া আছে, তো এই 4 ধরনের ম্যালেরিয়া পরজীবী মানুষকে অ্যাটাক করে 4টা নাম লিখছি ফোভাম দিয়ে। কিভাবে লিখলাম? ফোভাম। তাহলে 1 2 3 4 ফোভাম। ফোভাম কিভাবে লিখছি? ফোভাম। বারবার বলতেছি কিভাবে লিখছি? ফোভাম। এবার খেয়াল করো বাংলা লাইনটা খেয়াল করো। মালেক মালেক মৃদুলের, মৃদুল একটা ছেলে, মালেক একটা ছেলে। মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। তাহলে ভাই খেয়াল করে দেখেন, মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। মালেক মানে হচ্ছে মেলিগন্যান্ট ম্যালেরিয়া। যদি পরীক্ষায় আসে কোনটা মেলিগন্যান্ট ম্যালেরিয়া, কিভাবে মনে রাখবা? এই যে ফোভাম। তাহলে মালেক হচ্ছে ফেলসিপ্যারাম, এটা হচ্ছে মেলিগন্যান্ট। ওভালের নিচে মৃদুল, এটা হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। ভিভ্যাক্স মানে বানানো, বানানো মানে বিনাইন ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আর কেয়ারটেকার মানে হচ্ছে কোয়াটার্ন ম্যালেরিয়া। এইভাবে মনে রাখবে সিরিয়ালি ফোভাম দিয়ে, ঠিক আছে? তাহলে মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার ফোভাম, প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম, ওভালি, ভাইভ্যাক্স এবং ম্যালেরিয়া, ঠিক আছে? নেক্সট ভাইয়া, কত ঘন্টা পর জ্বর আসে? কত ঘন্টা পর জ্বর আসে? ভেরি ইম্পর্টেন্ট। কত ঘন্টা, কত আওয়ার পর জ্বর আসে? 36, 48, 48, 72। তাহলে কত ঘন্টা পর জ্বর আসে? খেয়াল করো, 36, 48, 48, 72। তাহলে কত ঘন্টা পর জ্বর আসে? 36, 48, 48, 72। সুপ্তাবস্থা, সুপ্তাবস্থা 8, 11, 12, 18। সুপ্তাবস্থা মানে হলো সে তোমার বডিতে ঢুকছে, তারপর কয়দিন সে লুকায়িত ছিল। তাহলে মনে রাখবা এই যে সিরিয়ালি 8, 11, 12, 18। তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের বেলায় 8 দিন, 8 থেকে সামথিং, ওই পরেরটা দরকার নেই। 11 থেকে সামথিং, 12 থেকে সামথিং, 18 থেকে সামথিং, এই হচ্ছে সিস্টেম। তাহলে ভাই একবার আবার বলে দিই, খেয়াল করে দেখো। তাহলে ফোভাম কীভাবে মনে রাখবো? ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। নেক্সট, জ্বর কত ঘন্টা পর পর আসে? 36, 48, 48, 72। মুখস্থ আছে কিনা বলো? আর সুপ্তাবস্থা 8, 11, 12, 18। 8, 11, 12, 18। তাহলে ভাই আবার বলি ফোভাম। ফোভাম সবাই মুখস্থ করো। ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। 36, 48, 48, 72। 36, 48, 48, 72। 8, 11, 12, 18। 8, 11, 12, 18। 8, 11, 12, 18 হয়েছে সবার? আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে এগুলা কখনো ভুল হবে না। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই চার্ট শেষ, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা এটা ভেরি ইম্পর্টেন্ট ট্রিক্স, এটা আমরা মাথায় রাখবো সবাই। তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা এমসিকিউ আসলে ভুল করবো না। এখান থেকে এমসিকিউ আসে, স্পেশালি এই প্রথম দুইটা তো আসেই। যে কোনটা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, উত্তর হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। কোনটা বিনাইন ম্যালেরিয়া, উত্তর হচ্ছে ভাইভ্যাক্স। এইভাবে চিনতে হবে তোমার, কারণ এই সিরিয়ালটা মেনটেন করলে তোমার কোনোটাই তাহলে ঝামেলা হবে না। তাহলে এটা আলহামদুলিল্লাহ শেষ। চলে আসি, এখানে আমাদের ম্যালেরিয়া আবিষ্কার নিয়ে কিছু কথা বলা আছে। ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানের নাম হচ্ছে টর্টি। দূষিত বায়ু, এটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানের টর্টি। তাহলে ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করছেন বিজ্ঞানের টর্টি। আর মানুষের লোহিত রক্তকণিকায় এই ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করছেন কে? আবিষ্কার করেছেন স্যার লেভেরান।
আলফোসে লেভেরান, লাভ, লাভ মানে ভালোবাসা। তিনি মানুষকে ভালোবেসে মানুষের লোহিত রক্তকণিকায় পরজীবীর উপস্থিতি আবিষ্কার করছেন। এবং এই ম্যালেরিয়ার কারণ যে প্রোটোজোয়া, এই ম্যালেরিয়ার কারণ যে প্রোটোজোয়া, এইটাকে তিনি আইডেন্টিফাই করছেন। খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগে ভাইরাস পড়েছি, এরপরে ব্যাকটেরিয়া, এখন পড়তেছি প্রোটোজোয়া, ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়ার জন্য দায়ী যে প্রোটোজোয়া, এইটা আবিষ্কার করছে কিন্তু বিজ্ঞানী টটি, বিজ্ঞানী লেভেরান। লাভ, মানুষকে ভালোবাসছেন, তো এই জন্য মানুষের রক্তে আবিষ্কার করছে, এই যে মানুষের রক্তের আরবিসিতে। তাহলে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার হয়েছে কোথায়? কোন রক্তকণিকায়? উত্তর হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকায়। নেক্সট ভাইয়া, কোন মশকির কারণে এই ম্যালেরিয়া ছড়ায়? উত্তর হচ্ছে অ্যানাফিলিস মশকি। ভেরি ইম্পর্টেন্ট। কোন মশকির কারণে ম্যালেরিয়া ছড়ায়? উত্তর হচ্ছে অ্যানাফিলিস মশকি। এটা কে আবিষ্কার করছে? স্যার রোনাল্ড রস। তিনটা বিজ্ঞানী আছে এখানেও। প্রথম হচ্ছে ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করছে কে? ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করছেন বিজ্ঞানী টটি। তাহলে ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করছেন বিজ্ঞানী টটি। নেক্সট, ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছেন মানুষের আরবিসিতে কে? লাভ, ভালোবাসে, মানুষকে ভালোবাসছে, এই জন্য মানুষের আরবিসিতে স্যার লেভেরান। নেক্সট ভাইয়া, ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে অ্যানাফিলিস মশকি। এইটা আবিষ্কার করছে কে? অ্যানাফিলিস মশকি। এটা আবিষ্কার করছে স্যার রোনাল্ড রস। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসি ম্যালেরিয়ার কারণে কত ঘন্টা জ্বর আসে? 48 ঘন্টা লিখছে। এটা ইম্পর্টেন্ট না, কারণ এটা আমাদের ভেরি করে। চার ধরনের জন্য চারটা ভিন্ন, তাই না? 36, 48, 48, 72, চারটা ভিন্ন ভিন্ন। জ্বর খেয়াল করে দেখো, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট। ভেরি ইম্পর্টেন্ট, এই জ্বরটা খেয়াল রাখো। ডেঙ্গুর জ্বরের তাপমাত্রা কিন্তু আলাদা ছিল, এই জন্য বললাম এটা জ্বর 104 থেকে 106। আচ্ছা, প্লিহা থেকে একটা স্পেশাল, যদি এই রোগী যাদের ম্যালেরিয়া হয়, তখন প্লিহা থেকে একটা স্পেশাল ধরনের পদার্থ নিঃসরণ হয়। এইটা আমাদের রক্তকণিকাগুলোকে ধ্বংস করে ফেলে। এই পদার্থের নাম কি? প্লিহা বা স্প্লিন থেকে এমন এক ধরনের পদার্থ নিঃসরণ হয় যেটা আমাদের রক্তকণিকাকে ধ্বংস করে। এই পদার্থের নাম হচ্ছে লাইসোলেসিথিন। তাহলে প্লিহা থেকে এমন একটা পদার্থ নিঃসৃত হয় ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ক্ষেত্রে, যেটা বিভিন্ন রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দেয়। এটাকে কি বলে? লাইসোলেসিথিন। কি বলে ভাইয়া? লাইসোলেসিথিন। তোমাদের মধ্যে যারা এখনো প্রি মেডিকেলে যুক্ত হও নাই, তোমাদেরকে বলে রাখি, তোমাদের মেডিকেল প্রিপারেশন যারা ভালো করে নিবা ইনশাল্লাহ, ভেরি গুড। দেখো, তোমাদের এইচএসসির আগে একটা পার্টিকুলার টাইম পাওয়া যায়, ইউজুয়ালি উইকে 2 দিন 2 ঘন্টা পাওয়াই যায়। তুমি চাইলেই কিন্তু বাকি বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টের সাথে একসাথে, যারা একটু এগিয়ে থাকে ওদের সাথে একটু এগিয়ে থাকতে পারো। এবং আলটিমেটলি প্রি মেডিকেলের যে এমসিকিউগুলা তোমরা জানো, আমরা বই দাগায়, মেন বই দাগায় দেখে পড়াই। সো তুমি বই দাগায় জাস্ট ক্লাসটাও যদি করে রাখো, দেখবা ইনশাল্লাহ তোমার সুন্দর প্যাটার্নের মধ্যে তুমি এইচএসসির আগে দেখবা তোমার অনেকগুলো অধ্যায় শেষ হয়ে গেছে। এবং ইনশাল্লাহ তুমি দেখবা তোমার এইচএসসির এমসিকিউ ভালো হয়েছে, কারণ আলটিমেটলি এগুলো এইচএসসির এমসিকিউ তো কাজে লাগবে। এবং তখন তুমি দেখবে এইচএসসি প্রিপারেশনটা ভালো হয়েছে, মেডিকেলের জন্য তুমি আগে থাকবা। এই জন্য প্রি মেডিকেল ইজ এ গুড অপশন ফর এইচএসসি 25। ঠিক আছে, তোমাদের জন্য আমাদের প্রি মেডিকেল ব্যাচে অলরেডি ক্লাস কিন্তু চলতেছে, তোমরা জানো। এবং প্রি মেডিকেল ব্যাচে কিন্তু তোমাদের সবার জন্য, যারা আইসিইউকে ক্লাস করছে তোমরা জানো, PM 2400 এই প্রোমো কোড ইউজ করলে তোমরা কিন্তু 2400 টাকার ডিসকাউন্টে মাত্র 3600 টাকায় একটা ফুল প্রি মেডিকেল কোর্স এনরোল করতে পারবে। এবং তোমাদের জন্য ইন ফিউচার মেডিকেল কোর্সে একটা বড় ডিসকাউন্ট থাকতে পারে। অ্যান্ড আরেকটা প্লাস পয়েন্ট বলে দিই, মোস্ট প্রবাবলি মেডিকেল কোর্সটা তোমাদের ফ্রিও থাকতে পারে। এটা এখন বলতে জানি না, পরে জানাবো। এটা বড় ফ্রি না থাকলে অ্যাটলিস্ট বড় ডিসকাউন্ট থাকবে। সো তোমাদের একটা অপরচুনিটি, এবং তোমরা এই টাকার মধ্যেই তোমরা কিন্তু একটা বই পাচ্ছ অফলাইনে, মানে বাসা চলে যাবে, প্রশ্ন ব্যাংক সম্বলিত প্র্যাকটিস বুক। ওখান থেকে প্র্যাকটিস করবা, মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখবা, সাথে একটা টি শার্ট যাবে আমাদের টার্গেট ডিএমসির, সুন্দর একটা টি শার্ট। সো তোমাদের এই জিনিসগুলো আমরা এই ছোট্ট এই কোর্সের মধ্যে রাখতেছি। এবং এটা প্রাইসও খুব তোমাদের কি বলে সাধ্যের নাগালে, এবং যেটা সবাই বাংলাদেশে সবাই প্র্যাকটিস করতে পারবে। চাইলে এই কোর্সের দাম অনেক বাড়ায়, কারণ কস্টিং অনেক বেশি, আই নো। বাট ডেফিনেটলি আমরা এই কোর্সের ফি অনেক কমায় রাখছি এই জন্য, যেন তোমরা সবাই আসলে সেই অপরচুনিটি গ্র্যাব করতে পারো এবং পড়াশোনা করতে পারো। ঠিক আছে, সো যাদের মেডিকেল টার্গেট তাদের মেডিকেল প্রিপারেশন ইনশাল্লাহ শুরু হোক এই টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচের হাত ধরেই। যাদের ছোট ভাই বোনরা আছে প্রি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবে, দে শুড গেট এন্ট্রি ইনটু আওয়ার প্রি মেডিকেল কোর্স টার্গেট ডিএমসি। ওকে, আচ্ছা, সো চলে আসি ভাইয়া পরেরটায়। অলরেডি বিজ্ঞাপন করলাম, বিজ্ঞাপন করে আবার ক্লাসে ফিরে আসি। তাহলে প্লিহা থেকে এমন কোন পদার্থ নিঃসৃত হয় যেটা বিভিন্ন রক্তকণিকাকে ধ্বংস করে? উত্তর হচ্ছে লাইসোলেসিথিন। তাহলে প্লিহা থেকে এমন কোন পদার্থ নিঃসৃত হয় যেটা রক্তকণিকাকে ধ্বংস করে? উত্তর হচ্ছে লাইসোলেসিথিন। এটা বিভিন্ন রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। চলে আসি ভাইয়া, খেয়াল করে দেখো, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে
কোন অ্যান্টিবডি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করার জন্য কাজ করে? হিমোলাইসিন। হিমো মানে রক্ত, লাইসিন মানে হচ্ছে লাইসিস করা। এই অ্যান্টিবডিটাও কিন্তু লোহিত কণিকাকে ধ্বংস করে দেয়। এটা পরজীবীর শরীর থেকে বের হয়। তাহলে একটা দেখো প্লিহা থেকে বের হয় লাইসোলিসিথিন, আর যে পরজীবী তোমাকে অ্যাটাক করে সেই পরজীবী থেকে বের হয় হিমোলাইসিন। ঠিক আছে, তাহলে প্লিহা থেকে বের হয় লাইসোলিসিথিন আর পরজীবী থেকে বের হয় হিমোলাইসিন। আমরা কি আমরা কি এখনকার ক্লাসগুলোর ফ্রি এক্সাম? হ্যাঁ, যেহেতু এটা ফ্রি ক্লাস, এটার এক্সামটা তোমরা ফ্রি। আগামীকাল তোমরা সবাই এই ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক দেওয়া হবে বন্ধুশালা পেজ থেকে বা আমাদের টার্গেট ডিএমসি একাডেমিক গ্রুপ থেকে। ওখানে ইনশাআল্লাহ তোমরা দেখে তোমরা ওকে এক্সাম তোমরা দিতে পারবে সবাই। সবার জন্য কালকে এই উইকটা ফ্রি করে দেওয়া হয়েছে। ওকে গাইস, চলে আসি সামনের দিকে ভাইয়া। আমরা এটা বলছি, খেয়াল করে দেখো। এখানে মনে রাখবা মানুষ হচ্ছে এক্ষেত্রে আমাদের এই ম্যালেরিয়ার ক্ষেত্রে মাধ্যমিক পোষক। তাহলে মানুষ কেমন? মানুষ হচ্ছে মাধ্যমিক, কারণ তোমরা এখন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক উঠে গেছো। আর এক্ষেত্রে যেহেতু এটা মশার কাহিনী, সো মশকই হচ্ছে এখানে নির্দিষ্ট পোষক বা ডেফিনেটিভ হোস্ট। মানুষ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, মানুষ ইন্টারমিডিয়েটে পড়ে। কিন্তু যেহেতু এটা মশকই রিলেটেড, যেহেতু মশকের মাধ্যমেই ছড়ায়, এই জন্য মশকই হচ্ছে এখানে নির্দিষ্ট পোষক বা ডেফিনেটিভ হোস্ট। তাহলে এখানে নির্দিষ্ট পোষক বা ডেফিনেটিভ হোস্ট কোনটা? উত্তর হচ্ছে মশকই। চলে আসি ভাই সামনের দিকে। এবং মনে রাখবা মেয়ে মশাই কিন্তু কামড় দেয়, ছেলে মশা কামড় দেয় না। ছেলে মশকই হচ্ছে দেখো, পুরুষ মশারা ফুলের মধু বা অন্যান্য উৎস হতে খাবার সংগ্রহ করে কিন্তু মানুষকে দংশন করে না। তাহলে মানুষকে দংশন করে কে? মেয়ে মশকি, মানে মেয়ে মশা, স্ত্রী অ্যানাফিলিস মশকি, সেই মূলত দংশন করে। এটা ডেঙ্গুর জন্য সত্য। স্ত্রী মশারাই মূলত মানে মানুষকে দংশন করে। হ্যাঁ, সর্প হইয়া দংশন করিলা। কেন দংশন করে? কারণ মশকির যে ডিম্বাণু, সেই ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য, সেই ডিম্বাণুর বিকাশের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত লাগে। সেজন্য মানুষ বলো, পাখি বলো, এই দুই গোত্রকে মানে স্তন্যপায়ী প্রাণী এবং এভিস, এদেরকে অ্যাটাক করে। এই দুইটাই হচ্ছে গরম রক্ত। আচ্ছা, ছেলেরা ভালো এক্ষেত্রে, এই একটা জায়গায় ছেলেরা ভালো আচরণ করলো আর কি। চলে আসছে সামনের দিকে। জীবনচক্র দুইটা ভাই, একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি, যেটা যকৃতের মধ্যে হয়, এই জন্য হ্যাপাটিক, যকৃত মানে হ্যাপাটিক। আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক। এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। এখন আমরা চলে আসি, দেখো এগুলো আসলে এভাবে লাইন থেকে পড়ার মতো কিছু না। এইটা আমরা একটা ফ্লোচার্ট থেকে পড়বো, সবগুলো নিয়ম হচ্ছে এটা। খেয়াল করে দেখো, মশকি যখন তোমাকে কামড় দেয়, মশকির লালার মাধ্যমে জীবাণুটা যে আমাদের শরীরে ঢুকে, ওই অবস্থাটা বা ওই দশাটার নাম হলো স্পোরোজয়েট। এই যে ভেরি ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে এটা, সব জায়গায় বারবার আসে। তাহলে মশকি যখন তোমাকে কামড় দেয়, মশকির যেই দশাটা বা যে অবস্থাটা তোমার শরীরের মধ্যে প্রবেশ করে, তার নাম হচ্ছে স্পোরোজয়েট। তাহলে কোন অবস্থায় তোমার শরীরের মধ্যে জীবাণু প্রবেশ করে? উত্তর হচ্ছে স্পোরোজয়েট। এটা একটু মাকু আকৃতির, যে এরকম মাকু আকৃতির স্পোরোজয়েট, এটাই মূলত তোমার শরীরের মধ্যে ঢুকে। তাহলে মশকি যখন তোমাকে দংশন করে, তোমার শরীরে কোন দশা প্রবেশ করে? উত্তর হচ্ছে ভাইয়া স্পোরোজয়েট। কালো মানিক হাত পেতেছে, চাঁদের দেখা পাই, বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। বুঝতে আছেন? ওকে, তাহলে এখন চলে আসছি বন্ধু আমরা, ভেরি গুড। এখন চলে আসি, দেখো এই যে আমরা হচ্ছে সাইজন, এখানে একটা কথা লেখা সাইজন। সাইজন মানে কি? সাইজন হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। বহু নিউক্লিয়াস, ধরো একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস, এই অবস্থাটাকে বলা হয় সাইজন্ট। এবং ইউজুয়ালি প্রায় 1000 থেকে 1200 নিউক্লিয়াস থাকতে পারে, অনেক বেশি প্যারা নাই। চিন্তা করবো এটা, যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে বলা হয় সাইজন্ট। তাহলে একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস, এই দশাটাকে বলা হয় সাইজন্ট। ওকে, এবার খেয়াল করে দেখি ভাইয়া, একটা কথা লিখছে যকৃতের সাইনোসয়েড। সাইনোসয়েড হচ্ছে আসলে খালি স্থান, সাইনাস মানে হচ্ছে খালি স্থান। তো যকৃতের সাইনোসয়েডের মধ্যে আসলে খালি বলতে রক্ত রক্ত থাকে আর কি, রক্তপূর্ণ মুক্তস্থান বলছে, এগুলো নিয়ে প্যারা নাই তোমার। এগুলা তুমি জাস্ট রিডিং দিবা। সাইজন থেকে কয়েকটা, এই যে দেখো, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন হতে সময় লাগে মোট 4 দিন। এখানে তোমার আসলে চক্রটা ইম্পর্টেন্ট না, চক্রটা তোমরা একাডেমিকে পড়েছো, চক্র আমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, সেজন্য ভাই চক্র বলতেছি না।
ঠিক আছে? হিন্দি গান না, এখন তোমাদের সোমালিয়ান গান গাবো যদি পারতাম, বাট পারি না তো, ওই জন্য গাইতে পারতেছি না। আচ্ছা, তো খেয়াল করে দেখো, যকৃতে অনেকগুলো ধাপ হয়েছে, হোক যা ইচ্ছে ধাপ হোক, আলটিমেটলি যকৃতে সব ধাপ শেষ করে দুই ধরনের কোষ তৈরি হয়। একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেনোজয়েড, মাইক্রো মানে ছোট, আরেকটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেনোজয়েড, ম্যাক্রো মানে হচ্ছে বড়। এই যে যকৃত থেকে বের হয়ে এইগুলো যে লোহিত রক্তকণিকায় ঢুকবে, যকৃতের মধ্যে প্রথমে অ্যাটাক করছে, করে যকৃতের মধ্যে সবগুলা ধাপ শেষ করে তারপর লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে। এই পুরো প্রক্রিয়ায় তার সম্পন্ন করতে সময় লাগে 7 থেকে 10 দিন। যকৃতের মধ্যে তার সময়টাকে অতিক্রম করে, মানে যকৃতের মধ্যে পুরো প্রসেসটা চালানোর পরে সে যখন আরবিসির মধ্যে ঢুকে, তার সময় লাগে 7 থেকে 10 দিন। ম্যালেরিয়া আক্রমণ ইনশাল্লাহ আমি তোমাদের একাডেমিক ক্লাসে বোঝাবো। এই ম্যালেরিয়া আক্রমণ নিয়ে আমি ইনশাল্লাহ একাডেমিক ক্লাসে বোঝাবো। আমাদের এডমিশন ক্লাসের দরকার নেই তো, ইনশাল্লাহ মাস্টার বায়োলজি ক্লাস বাকি আছে, ওখানে ইনশাল্লাহ ভাই দেখাই দিব অনুযোগ ক্লাসে। আমার দায়িত্ব রইলো, আমি ইনশাল্লাহ পড়াই দিব। হ্যাঁ, এটা অধ্যায়টা বাকি আছে তো আমি পড়াই দিব। মাস্টার বায়োলজিতে আমার এই অধ্যায়টা বাকি আছে, পড়াই দিব ইনশাল্লাহ ম্যালেরিয়াটা, তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো কি ওকে ফাইন, চলে আসি ভাই সামনের দিকে। এখানে খেয়াল করে দেখো, ম্যালেরিয়া পরজীবী ধরো তোমার শরীরের মধ্যে ঢুকছে, কিন্তু ম্যালেরিয়ার বৈশিষ্ট্যগুলা রক্তে আসতে, রক্তে এই পরজীবীগুলো আসতে 7 থেকে 8 দিন সময় লাগে। দেখছি একটু আগে আমরা প্রায় 7 দিন সময় লাগছে, তাই না? এই যে প্রায় 7 দিন সময় লাগছে, এই সময় পর্যন্ত তুমি জানবাই না তোমার যে ম্যালেরিয়া রোগের জীবাণু তোমার শরীরের মধ্যে ঢুকছে। এই অবস্থাটাকে বলে সুপ্ত অবস্থা। এই অবস্থাটা কি বলে? সুপ্ত অবস্থা। এই সুপ্ত স্পোরোজয়েড, অনেক সময় অনেকে আছে, অনেক সুপ্ত স্পোরোজয়েড আছে, থেকে যায় বছরের পর বছর, মাসের পর মাস থেকে যায়, এক সময় গিয়ে আত্মপ্রকাশ করে। এই যে সুপ্ত অবস্থা বা লুকায়িত অবস্থা, এটাকে বলা হয় হিপনোজয়েড। এই সুপ্ত অবস্থায় যে জীবাণুগুলো থাকে বা লুকায়িত অবস্থায় যে জীবাণুগুলো থাকে, এদেরকে বলা হয় হিপনোজয়েড। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সুপ্ত অবস্থা বা লুকায়িত অবস্থায় যে জীবাণুগুলো যে থাকে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হিপনোজয়েড। ঠিক আছে, এরপরে চলে আসি। এরপরে আমাদের লোহিত রক্তকণিকা অ্যাটাক করলো। লোহিত রক্তকণিকা অ্যাটাক করার পরে প্রথম অবস্থার নাম হলো ট্রফোজয়েড। আমি ইনশাল্লাহ তোমাদেরকে একাডেমিক ক্লাসে হয়তো পড়াইছি, বা যারা এখন একাডেমিক ক্লাসটা পাওয়া নাই তারা ইনশাল্লাহ পাবা। এটা দর্শকটা আমি একে বুঝাই, ওটা তখন ওই একাডেমিক ক্লাসে বুঝলে হয়। এখানে তো আমাদের এমসিকিউর জন্য খেয়াল করে দেখো, লোহিত রক্তকণিকা যখন ঢুকার পরে আকৃতির গোল হয়, একটু গোল আকৃতি লাভ করে, এটাকে আমরা বলি তখন এই গোল আকৃতির ছোট্ট একটা তোমার গহ্বর মধ্যে থাকে, হালকা ছোট্ট গহ্বর, এটাকে বলা হয় ট্রফোজয়েড দশা। আস্তে আস্তে এই গহ্বরটা বড় হয় এবং এই বড় গহ্বর হয়, তখন দেখতে আঙ্গুলের রিংয়ের মতো মনে হয়। রিং, আমরা আঙ্গুলের আংটি পরি না, রিং পরি, দেখতে অনেকটা আংটির মতো মনে হয়। এই জন্য পরবর্তী অবস্থার নাম হচ্ছে সিগনেট রিং। এরপরে এটা দেখতে বাঁকা হয়ে এমিবার মতো বিক্ষিপ্ত আকার লাভ করে, তখন তাকে আমরা বলি এমিবয়েড ট্রফোজয়েড। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, খেয়াল করে দেখো, এমিবয়েড ট্রফোজয়েড দশায় আমরা মূলত এই যে সাফনাস দানা দেখতে পাই। সাফনাস দানা থাকার কাহিনী কি? কি এই দানা? এইটা দেখেই বোঝা যায় তার ম্যালেরিয়া রোগ হয়েছে। তাহলে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয় কোন দানা দেখে? উত্তর হচ্ছে সাফনাস দানা। এখানে আরেকটা এমসিকিউ আছে, যেটা পরীক্ষায় আসে, হিমোজয়েন্ট নামক বর্জ্য। যদিও আসলে তোমাদের বইয়ের মধ্যে দেখবা সাইজনটার মধ্যে লিখছে, আসলে সাইজনটার মধ্যে লিখলেও এখানে দেওয়া আছে, তো এটাই দাগাবা। হিমোজয়েন্ট নামক বর্জ্য পাওয়া যায় এই এমিবয়েড ট্রফোজয়েড দশায়। এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা ম্যালেরিয়া রোগ শনাক্ত করি কোন দানা দেখে? সব উত্তর করে দাও। এক বাটপার আসছে। না, মাস্টার বলে শেষ হয় নাই, ইনশাল্লাহ চলমান। ওকে, তাহলে ম্যালেরিয়া রোগ শনাক্ত করে কিভাবে আমরা ভাইয়া? সাফনাস দানা দেখে। হ্যাঁ, আচ্ছা, কেউ কি বলতে পারবা জ্বর আসে কোন কণিকার কারণে? এই যে আমাদের জ্বর আসে, কে বলতে পারবা জ্বর আসে কোন কণিকার কারণে? কোন কণিকার কারণে জ্বর আসে, কে বলতে পারবা? ভাই, জ্বরের জন্য দায়ী কণিকা কোনটা? উত্তর হচ্ছে পাইরোজেন। মনে রাখবা, জ্বর যে আসে, সেই জ্বরের জন্য দায়ী কণিকা হচ্ছে পাইরোজেন। পাইরোজেনের কারণে জ্বর আসে। আর সাফনাস দানা দেখে আমরা ম্যালেরিয়া রোগটাকে শনাক্ত করতে পারি। তাহলে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয় কোন দানার মাধ্যমে? উত্তর হচ্ছে সাফনাস দানা। এক্সামে আসলে এমিবয়েড দাগাবা। ওকে, ইনশাল্লাহ। চলে আসি বহু নিউক্লিয়াসের। আগে বলছি বহু নিউক্লিয়াস থাকলে সাইজন্ট বলে, এটা আমার বলার দরকার নেই আর। এটা কত ঘন্টা পর জ্বর আসে, এটা আমাদের আগের টেকনিকের মধ্যে শেষ, সেগুলো এখন লাগবে না।
আচ্ছা খেয়াল করে দেখো, পুং গ্যামিটোসাইট, স্ত্রী গ্যামিটোসাইট, এর মধ্যে পরিণত গ্যামিটোসাইট তৈরি হইতে সময় লাগে 96 ঘন্টা। জিকের মতো এমসিকিউ। 96 ঘন্টা মানে কয় দিন বলো তো? 24 ঘন্টা একদিন হলে 4 × 24 = 96, তাই না? তাহলে 96 ঘন্টা মানে 4 দিন। তার মানে একটা গ্যামিটোসাইট পরিণত হইতে তার সর্বমোট 4 দিন সময় লাগে। একটা গ্যামিটোসাইট পরিণত হইতে 4 দিন সময় লাগে, কিন্তু পরিণত হওয়ার পরে সে যখন রক্তে যায়, সে রক্তে গিয়ে 7 দিনের বেশি বাঁচে না। তার আয়ুষ্কাল হচ্ছে 1 সপ্তাহ। সে যখন পরিণত হয়, পরিণত হওয়ার পরে সে 7 দিনের বেশি বাঁচে না, আয়ুষ্কাল হচ্ছে 1 সপ্তাহ। সুপ্তাবস্থা এটা পড়াই ফেলছি, মনে আছে? সুপ্তাবস্থায় পড়াই ফেলছি, ওই যে 8, 11, 12, 18 মনে আছে ভাইয়া? ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। 8, 11, এরপর হচ্ছে 12, 18। 8, 11, 12, 18 পড়ছিলাম ভাই আগেই। ফোভাম 8, 11, 12, 18 ফোভাম 8, 11, 12, 18 বলছিলাম আমরা আগে। ভেরি গুড। মশার দেহে দুইটা হয়, একটা গ্যামিটোগনি, স্পোরোগনি। গ্যামিটোগনি প্রক্রিয়াতে গ্যামিট তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। স্পোরোগনি প্রক্রিয়াতে তারা নিষেক করে স্পোর তৈরি হয়। চলে আসি সামনের দিকে, দেখো এই যে স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু তৈরি হওয়া, ও জেনেসিস মানে হচ্ছে ডিম্বাণু তৈরি হওয়া। তো শুক্রাণু তৈরি হওয়ার ক্ষেত্রে একটা প্রক্রিয়া আছে, নাম হচ্ছে এক্স ফ্লাজেলেশন। এক্স ফ্লাজেলেশন এর অর্থ হচ্ছে এরকম করে, বুঝছো, ফ্লাজেলার মতো হয়ে থাকে, এই একটা এরকম করে অনেকগুলো ফ্লাজেলার মতো থাকে, এই যে পরে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়, এটাকে বলা হয় এক্স ফ্লাজেলেশন। প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়, এটাকে আমরা বলি এক্স ফ্লাজেলেশন। এক্স ফ্লাজেলেশন, এই যে আলাদা আলাদা হয়ে যায়, এটাকে বলি এক্স ফ্লাজেলেশন। ফাইন। খেয়াল করে দেখো, ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ গঠন প্রক্রিয়া, ও জিনিস বলে বাচ্চা জিনিস, সেগুলো লাগবে না, পরীক্ষা আসে না। ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া খেয়াল করে দেখো, ডিম্বাণুর মাথায়, হ্যাঁ চলো এখানে ডিম্বাণু রেডি হচ্ছে, একটু উঁচা হয়ে থাকে। কেন? কারণ সে নিষেক করার জন্য একটু উঁচা হয়ে থাকে, এটাকে বলে নিষেক শঙ্কু বা নিষেক কোণ। এই জায়গাতেই মূলত পুং গ্যামিটোসাইট এসে নিষেক করে, মিলিত হয়। তাহলে নিষেক শঙ্কু বা নিষেক কোণ পাওয়া যায় কোথায়? নিষেক কোণ পাওয়া যায় ডিম্বাণুর এখানে, ঠিক আছে? এই যে ম্যাক্রোগ্যামিটোসাইট বড় যেটা, এই বড়টা থেকে তৈরি হয় ডিম্বাণু, ছোটটা থেকে তৈরি হয় শুক্রাণু। তোমরা সবাই জানো শুক্রাণুর আকার কিন্তু ছোট, তাহলে বড়টা থেকে তৈরি হয় ডিম্বাণু, ছোটটা থেকে হয় শুক্রাণু। তো খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট, মশকির ক্রপের প্রাচীরে ওসিস্ট, ধরো এটা হচ্ছে মশকির ক্রপ, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয়। জাইগোটের উপরে সিস্ট, জাইগোট আসতে যখন বের হয়ে ওকিনেট নাম হয়। ওকিনেট মানে হচ্ছে কিপটা, মানে চিকন হয়ে সে, একটু চিকন হয়ে সে বের হয়, তখন তার নাম হয় ওকিনেট। এরপরে সে তার উপরে এভাবে যখন সে বসে, তার উপরে একটা সিস্টের আবরণ দিয়ে আবৃত হয়, তখন তার নাম হয় ও সিস্ট। এরকম ও সিস্টের সংখ্যা হইল 50 থেকে 500টা। যাক, এটা তোমার একাডেমিক ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের এটা পড়াই দিব, যে প্রক্রিয়াটা কেমনে হয়। প্রক্রিয়াটা আমি এখন দেখাবো না, কারণ আসলে পুরোটা একাডেমিক ক্লাসের প্রক্রিয়াটা, এখানে এমসিকিউ পার্টটা ভাই দেখা যাচ্ছি, ঠিক আছে? তাহলে ও সিস্টের সংখ্যা হলো 50 থেকে 500টা, এবং ও সিস্ট পরিণত হইতে 10 থেকে 20 দিন সময় লাগে। এবার আসি পরে ভাই, আমাদের আলটিমেটলি আমাদের মশা যখন আমাদেরকে কামড় দেয়, একটা মশা যখন কামড় দেয়, আসলে আমার শরীরের মধ্যে কি ঢুকে? মশা যখন কামড় দেয় আমার শরীরের মধ্যে ঢুকে স্পোরোজয়েড। তোমাদেরকে বলেছিলাম নর্মালি একটা মশকির মুখে বা লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েড থাকে। কতটুকু স্পোরোজয়েড থাকে? 3,26,000। মশকি যখন তোমাকে একবার কামড় দেয় 10% ঢুকে, অনেক কিন্তু, প্রায় 32,000-এর উপর ঢুকে, তাই না? 3,26,000 স্পোরোজয়েড থাকে, একবার কামড় দেওয়ার অর্থ হচ্ছে 10% তোমার শরীরের মধ্যে প্রবেশ করবে। এ হচ্ছে কাহিনী। তাহলে একটা মশকি লালা গ্রন্থিতে মোট স্পোরোজয়েড থাকে কত? 3,26,000। একবার কামড় দিলে কতটুকু ঢুকে ভিতরে? একবার কামড় দিলে ভিতরে ঢুকবে হচ্ছে 10%, ঠিক আছে? তাহলে একটা নর্মালি বলো ভাইয়াকে, একটা নর্মালি মশকি লালা গ্রন্থিতে কি পরিমাণ স্পোরোজয়েড থাকতে পারে? একটা মশকি লালা গ্রন্থিতে থাকে 3,26,000। 3,26,000। আর যখন একবার কামড় দেয় কত পার্সেন্ট ভিতরে প্রবেশ করে? উত্তর হচ্ছে 10% ভিতরে প্রবেশ করবে। এখানে আর তেমন কিছু নাই। এখানে হচ্ছে যে কোনটা কতদিন বাঁচে, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম সে অনেক ডেঞ্জারাস, প্রায় 30 থেকে 60 দিন পর্যন্ত রক্তের মধ্যে বেঁচে থাকতে পারে। আর ভাইবেক্সের অবস্থা খুবই খারাপ, মাত্র 7 দিনের মতো বাঁচে, আগে বলছিলাম। কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপেরাম অনেক খারাপ, তো সে প্রায় 120 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে রক্তের মধ্যে।
সুতরাং তার হাই চান্স সে তোমাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। এবং এটা অন্ততপক্ষে 12টা গ্যামিটোসাইট মশকির দেহে প্রবেশ করে। ভাইবেক্সের ক্ষেত্রে 6টা, কিন্তু ফেলসিভেরাম ডেঞ্জারাস তো ওর বেলা 12টা। তো ফেলসিভেরামের ক্ষেত্রে সব কিছুই সংখ্যায় বেশি বেশি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিন্তু ইনশাল্লাহ নাই বেশি। মশকের ক্ষেত্রে আমাদের ওই যে তোমার পানিতে কীটনাশক মিটনাশক ছড়াই আমরা লার্ভা পিঁপড়া ধ্বংস করব। পানিতে একটা হরমোন আছে জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন মানে হচ্ছে জোয়ানের হরমোন। তার মানে এই হরমোনটা দিলে মশকিটা আর পূর্ণাঙ্গ হবে না, জুভেনাইল জোয়ান থাকবে। মানে তার লার্ভা অবস্থাটা অনেক দীর্ঘদিন থাকবে, সে আর পূর্ণাঙ্গ হবে না। তাহলে মশকি যদি পূর্ণাঙ্গ না হয় তোমার জন্য সুবিধা, জীবাণু ছড়াবে না। ঠিক আছে, জুভেনাইল হরমোন দিব। নেক্সট খেয়াল করে দেখো ফগিং মেশিন, তোমরা দেখছো ওই যে মশা মারার জন্য স্প্রে করে না, ধোয়া দেয় এবং পুরা ধোয়া হয়ে যায় এবং খুব চোখ মুখ জ্বালা পোড়া করতে পারে। ফগিং মেশিনে থাকে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের ধোয়া দেওয়া হয় এবং এটা দিলে মশা তাড়ায় যায়, মশা থাকে না, মেরে ফেলা সম্ভব। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় সিনকোনা গাছের বাকল থেকে তৈরি করা হয় কুইনাইন, ভেরি ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া নিরাময়ের মূল ওষুধ। ম্যালেরিয়া কারো হয়ে গেছে, এক্ষেত্রে তাকে দিতে হবে কুইনাইন। ম্যালেরিয়া হয়ে গেছে, সেই ম্যালেরিয়ার ওষুধ কোনটা? কুইনাইন। এখন ম্যালেরিয়ার জন্য টিকা আছে ভাইয়া, ম্যালেরিয়ার জন্য টিকা আছে। টিকার নামটা খেয়াল করে দেখো, টিকার নামটা হচ্ছে এই যে মস্কিউরিক্স। ম্যালেরিয়ার টিকা আগে থেকে দিয়ে নেওয়া হয় ভ্যাকসিন মস্কিউরিক্স, এটা অপর নাম হচ্ছে আরটিএসএস। তাহলে ম্যালেরিয়ার জন্য যে টিকা, সেই টিকার নাম হচ্ছে মস্কিউরিক্স, অপর নাম হচ্ছে আরটিএসএস। এই যে ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ম্যালেরিয়াও শেষ। কালকে ইনশাল্লাহ তোমাদের এই ব্যাকটেরিয়া ম্যালেরিয়া ভাইরাস পুরো অধ্যায় থেকে একটা ছোট্ট পরীক্ষা থাকবে 50 নম্বরের। ইনশাল্লাহ তোমাদের সবাই ওয়েবসাইটে ঢুকে, তোমাদের টাইম তো সব দেয় আছে রুটিনের মধ্যে, দেখবা অবশ্যই কালকে টাইম জানায় পোস্ট করা হবে। টার্গেট ডিএমসি একাডেমি গ্রুপে ইনশাল্লাহ তোমাদেরকে জানা দেওয়া হবে পরীক্ষার বিষয়ে। সে পরীক্ষার বিষয়ে তোমরা ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবা, কারণ পরীক্ষায় 50 নাম্বার যেহেতু, সেই পরীক্ষায় তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা, কারণ আলটিমেটলি পরীক্ষায় যারা টপ করবে সেই টপারদের জন্য কিন্তু পুরস্কার থাকছে। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তুমি বন্দি পাঠশালা গ্রুপে এবং টার্গেট ডিএমসি একাডেমি এই দুটো গ্রুপে অবশ্যই জানিয়ে দিবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। কালকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস, এরপর ইনশাল্লাহ ফিজিক্স ক্লাস, ফিজিক্স ক্লাসে দেখা হবে আবার। তো এরপরে আবার জিকে ক্লাস হবে, সব মিলে এই হচ্ছে তোমাদের আইসিইউ উইক। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করেছো, কারণ অনেক তথ্য আছে যেটা আসলে তোমরা জীবনে হয়তো অনেক প্রথম দেখছো, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই এটা চেষ্টা করেছি ইজি করে দেওয়ার জন্য তোমার জন্য, এবং ইজি করে মিলাই মিলাই পড়ানোর জন্য। মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য কিন্তু আসলে কতটুকু তথ্য পড়লা এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে তুমি কতটুকু মনে রাখতে পারছো। এবং আলটিমেটলি তুমি মিলাই বলো আর যেমনে বলো, তোমার ব্রেনের মধ্যে তুমি কীভাবে ইনপুট দিচ্ছ এবং আলটিমেটলি এটা আউটপুটটা কতটুকু ভালো। সো মিলাই পড়লে কী হয়, আউটপুট অনেক ভালো থাকে, অনেক দিন মনে থাকে। শুধু মুখস্থ করলে প্রায় সময় মানে এটা খুব ন্যাচারাল যে ভুলে যাওয়াটা খুব নর্মাল। এই জন্য মিলাই মিলাই পড়া, যেগুলো একটু কঠিন অনেক বেশি এমসিকিউ থাকবে, এগুলো তুমি একটু মিলাই মিলাই পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে তোমার জন্য অনেক ইজি হবে। ঠিক আছে, ইনশাল্লাহ সবার সাথে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই প্রি মেডিকেল ব্যাচে যারা এখন অ্যানুয়াল করো না, হয়তো ইনশাল্লাহ করে ফেলবা। প্রি মেডিকেল ব্যাচের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন কমপ্লিট করবা, কারণ প্রি মেডিকেল এমন একটা কোর্স যেটা তোমাকে এইচএসসির আগে বেশ কিছু অধ্যায় তোমাকে একদম গুছাই দেওয়া হবে। সো আলটিমেটলি তোমার জন্য সুবিধা, তুমি আলটিমেটলি এই প্রিপারেশন নিয়ে এইচএসসির এমসিকিউ ভালো করতে পারবা, এবং এই অধ্যায় থেকে যদি কোনো এমসিকিউ আসে তোমাকে কেউ আটকাতে পারবে না। সো এইচএসসি ভালো করবা, এবং ইনশাল্লাহ এই যে তোমরা একবার পড়ে রাখছো, এটা তোমার এডমিশনে গেলে দেখবে অনেক কাজে লাগতেছে। এই অধ্যায়টা নিয়ে তোমার বদার্ট হইতে হবে না। একইভাবে তুমি যে অধ্যায়গুলো এখানে প্রি মেডিকেলে পড়বা, এই অধ্যায়গুলো নিয়ে তোমার এইচএসসির পরবর্তীতে অল্প সময় চিন্তা করতে হবে না, সময় কিন্তু খুব বেশি থাকে না, তখন তুমি অন্যান্য অধ্যায়ে চিন্তা করে সুযোগ পাবা। এটাই হচ্ছে প্রি মেডিকেলের ইম্পর্টেন্স। তো ভাইয়া পুরা সবাই অনেক বেশি ভালো থাকো, অনেক সুস্থ থাকো। টার্গেট ডিএমসি একাডেমিতে সবার ওয়েলকাম। ইনশাল্লাহ প্রি মেডিকেল ব্যাচে সবার সাথে দেখা হবে। আমি ডক্টর আবরার হামিম বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।
9 ক্লাস তো এন্ডিং হচ্ছে না, কি কাহিনী। না ক্লাস শেষ কিন্তু এন্ডিং হচ্ছে না, আমি তো এন্ডিং অপশন নাই, এন্ডিং তো অপশন নাই, ক্লাস এন্ড করব কিভাবে?